বর্গীরা কি বাংলার পক্ষে দেশভক্ত ছিল? ওরা বেঙ্গলে যা করেছে, উড়িষ্যাতে যা করেছে, তার থেকে ধ্বংসাত্মক কিছু কল্পনা করা। বর্গীদের অত্যাচারে উড়িষ্যায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। 30,000 সাধারণ বাঙালিকে বর্গীরা হত্যা করেছিল। একটা গ্রামে ঢুকলো, কুয়োর জলে বিষ মিশিয়ে দিল। সিল্কের জন্য তোমার সিল্ক ওয়ার্ম দরকার, যেটার জন্য মালবেরি গাছ দরকার। মালবেরি প্লান্টেশনের মধ্যে নিজেদের সবকটা ঘোড়া ছেড়ে দিল, ঘোড়াগুলো সব মালবেরি খেয়ে নিল, শেষ হয়ে গেল তোমার সে বছরের সিল্ক প্রোডাকশন। বার্গির থেকে অপভ্রংশ হয়ে বাংলায় হয়ে যায় বর্গী। ওরা ওই বার্গির বাহিনীকে বেঙ্গলে পাঠায়। সিরাজের সঙ্গে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, তার কনফ্লিক্ট কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? সেটার পেছনে কিন্তু একাধিক কারণ ছিল, এবং সেই অধিকাংশ কারণগুলোই হচ্ছে কারণ ইংরেজরা বদমাইশি করছে, যেটা ওরা বরাবরই করে এসেছে, এটা ওদের স্বভাব। এই যে ড্রেক, ফোর্ট উইলিয়ামের গভর্নর, এ একটা ইডিয়েট। ঠিক যেরকম সিরাজ উদ্ধত অসভ্য, এ হচ্ছে তার এক্সাক্ট ব্রিটিশ ভার্সন। এই ড্রেকের এই সময়েই তো সেই সাংঘাতিক ঘটনা ঘটলো, যাকে আমরা অন্ধকূপ হত্যা বলে থাকি। এই অন্ধকূপ হত্যাকাণ্ডের কিন্তু একটা প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্ট আছে? এরকম এর মতো একটা ঘটনা এর আগে ঘটেছিল, তবে সেটা ইংরেজদের সঙ্গে হয়নি, হয়েছিল পর্তুগিজদের সঙ্গে, আর হয়েছিল চট্টগ্রামে। পলিটিক্স অ্যান্ড করাপশন হ্যাপেন্স দি এক্স্যাক্ট সেম ওয়ে ইন ইন্ডিয়া। 300 বছরে একটা জিনিস পাল্টায়নি। পুরনো বাংলার খাবার কি ছিল? তুমি জানো আলিবর্দী খান রোজ সকালে কফি খেতেন? কফি? রেকর্ড আছে, নবাব আলিবর্দী খান রোজ সকালে 1 কাপ করে কফি খান। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি আজ অব্দি আমার চোখের সামনে মীরের থেকে বড় স্টার কাউকে হতে দেখিনি। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওর এই যে প্রফেশনাল সাকসেস, ওকে কিন্তু তার একটা মূল্য দিতে হয়েছিল। সাকসেস কামস এট আ প্রাইস। দীপদা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হচ্ছে যে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে পরাজয়ের পর কি বাংলা পরাধীন হয়েছিল? আমার তো মনে হয় বাংলার পরাধীনতা যদি বলতে হয়, তাহলে সেটা তো যখন মোগলরা প্রথম বাংলা দখল করে সেই ডেটটাকে আমরা বলতে পারি, বা তার আগেও দিল্লি সালতানেটের সময় তো বাংলার ওপর দিল্লির শাসন ছিল। মানে বাংলা সত্যি স্বাধীন ছিল যখন আমাদের সুলতানি আমল চলছে। দ্যাটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। কিন্তু সিরাজের সময় বা তার আগে আলিবর্দী, তার আগে মুর্শিদ কুলি খান ইত্যাদি ইত্যাদি যারা ছিলেন, তারা তো নবাব, মানে তারা তো রিজনাল গভর্নর, যারা দিল্লিকে রিপোর্ট করছে। তো সেখানে স্বাধীনতার প্রশ্নটা আসছে কোত্থেকে? হ্যাঁ, এবার কেউ বলতে পারে যে সিরাজ শেষ কয়েক বছর দিল্লিকে ট্যাক্স দেননি, স্বাধীন হয়ে গেল। তাহলে তো মানে আমাদের কি বলে, বিজয় মালিয়া এখন নিজেকে একটা স্বাধীন দেশ হিসেবে দাবি করবেন, ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশে বসে আছেন। দ্যাট ইজ নট, মানে আমার মতে ওটা ঠিক স্বাধীনতার ডেফিনিশন ওইটা হতে পারে না। কলকাতা নামটা কি সাহেবরা দিয়েছিল? না, আইনি আকবরীতে তো কলিকাতা রয়েছে, কাজে ওটা তো সাহেবদের দেওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলায় বর্গীদের নিয়ে নানান ধরনের কথাবার্তা আছে। আমরা ছোটবেলায় গান শুনতাম, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বর্গীরা কি বাংলার পক্ষে দেশভক্ত ছিল? They were a disaster, not just for Bengal but also for Odisha. মুর্শিদাবাদে তুমি গেছো? ফুটি মসজিদ বলে একটা মসজিদ আছে, যেটা লোকে দেখায়, ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ওই মসজিদটা কখনো কমপ্লিট করা হয়নি। ওই মসজিদটা তৈরি করিয়েছিলেন নবাব সরফরাজ খান। ঠিক আছে, এই সরফরাজ খানকে ষড়যন্ত্র করে মেরে আলিবর্দী নবাব হন। ঠিক আছে, যখন এইভাবে আলিবর্দী নবাব হন এবং মসনদে বসেন, তখন উড়িষ্যার যিনি নায়েব নাজিম, যার বাংলার নবাবের আন্ডারে থাকার কথা, সে বিদ্রোহ করে। সে বলে যে, ইনসিডেন্টালি তারও নাম মুর্শিদ কুলি খান ছিল, মুর্শিদ কুলি খান সেকেন্ড। সে বলে যে এর তো কোনো নবাব হওয়ার কোনো অধিকারই নেই, আমি এর সামনে মাথা নত করব না। এবার আলিবর্দী বিশাল বড় ফৌজ নিয়ে কটক চললেন তাকে মেরে ঠান্ডা করতে। যুদ্ধে তাকে পরাজিত করলেন, তাকে ধরতে পারলেন না।
সে তার ফ্যামিলি নিয়ে পালিয়ে কোথায় গেল? নাগপুরে ভোঁসলেরা রয়েছে। সে ভোঁসলেদের কাছে গিয়ে অভিযোগ করলো, দেখুন না আমার সঙ্গে কি করেছে। এবারে দ্য ওয়ে ইট ইজ প্রেজেন্টেড ইজ যে ভোঁসলেরা তখন ডিসাইড করলো তারা ওকে হেল্প করবে ঘন্টা। কেউ অত মানে চ্যারিটি করতে যায় না, ঠিক আছে? ওদেরও হিসেব ছিল, ওরা নিশ্চয়ই বলেছিল যে আপনাকে আমরা সিংহাসনে বসিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে আমাদের এত টাকা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবার আর একটা লম্বা গল্প হচ্ছে এই যে বর্গি, এরা এলো থেকে। এরা কিন্তু এসেছে থ্যাঙ্কস টু অ্যান আফ্রিকান স্লেভ। আচ্ছা, হ্যাঁ। তো ভদ্রলোকের নাম হচ্ছে মালিক আম্বার। হিন্দিতে একটা কথা আছে, উর্দুতে একটা কথা আছে, হাবশি। হ্যাঁ, হাবশি কোজা। হাবশি কথাটা এসছে ফ্রম দি অ্যারাবিক আল হাবশ। আল হাবশ ইজ দি অ্যারাবিক নেম ফর ইথিওপিয়া। আচ্ছা, হেন্স কোনো কিছু কালো বোঝাতে হাবশি বলা হয়। হাবশি হালুয়া বলে একটা হালুয়া আছে যেটা খুব ডার্ক ব্রাউন, ঠিক আছে? মালিক আম্বার ওই হাবশি ছিলেন, অ্যান্ড হি ওয়াজ এ স্লেভ। তার পরিবার এত গরিব ছিল যে তারা আম্বারকে ছোটবেলায় বেচে দেয়। নানান হাত ঘুরতে ঘুরতে তিনি বাগদাদে আসেন। বাগদাদে তার যে মালিক, সে দেখে যে আর 5টা লোকের থেকে এর মনে হচ্ছে বুদ্ধিশুদ্ধি বেশি। তিনি তাকে ইসলামে কনভার্ট করান, তাকে শিক্ষিত করে তোলেন, এবং সে কিন্তু তার আন্ডারে থেকে বাগদাদে সবই দেখে, মানে প্রশাসন কিভাবে চালানো হয়, জল কিভাবে আনা হয় এরকম একটা শহরে, সমস্ত ইঞ্জিনিয়ারিং, পলিটিক্স সমস্ত কিছু শেখে। তারপর সেখান থেকে সে ভারতে এসে ইভেনচুয়ালি, এবার এটা মজার ব্যাপার যে তখনকার দিনে তুমি কৃতদাস মানে এই নয় যে তোমার উন্নতি হবে না। সো ইট ইজ পসিবল ফর স্লেভস টু রাইজ ভেরি হাই ইন দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল হায়ারার্কি। আমি খুব সংক্ষেপে বলছি, তখন যেটা হয় সেটা হচ্ছে আহমেদনগর সালটানেট। আহমেদনগর সালটানেটের মালিক আম্বার, ততদিনে একটা ঘোড়সাওয়ার বাহিনী হয়েছে, এসব হয়েছে। হি বিকামস লাইক আ কিং মেকার, মানে ওর সমর্থন না থাকলে কেউ সুলতান হতে পারবে না, এরকম একটা ব্যাপার। আর ততদিনে মোগল সাম্রাজ্য আহমেদনগরের দিকে এগোতে শুরু করেছে। তো এদের আটকানো যায় কিভাবে? আহমেদনগর অপেক্ষাকৃতভাবে ছোট, দ্য মুঘল আর্মি ইজ হিউজ, ঠিক আছে? মালিক আম্বার তখন নতুন যুদ্ধের ট্যাকটিক্স বার করলেন। উনি বললেন যে দেখো, এদের সঙ্গে সম্মুখ সমর যেটাকে বলা হয় সেটা করতে যাওয়া বোকামি, সবাই মারা যাব, সেটা সম্ভব নয়। তো ওদের স্ট্রেংথ কি? দেয়ার স্ট্রেংথ ইজ দেয়ার নাম্বারস অ্যান্ড দেয়ার ট্রেনিং, ফর্মালি ড্রিলড আর্মি। আমাদের স্ট্রেংথ কি? আমাদের স্ট্রেংথ হচ্ছে এটা আমাদের জায়গা, আমরা এই জায়গাটাকে চিনি, এটা মোগলদের কাছে নতুন, রাইট? তো আমরা এই যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিটাকে আমরা ব্যবহার করব। কিভাবে করব? পদাতিক বাহিনীর দরকারই নেই। সো উইল হ্যাভ স্মল গ্রুপস অফ লাইটলি আর্মার্ড অ্যান্ড লাইটলি আর্মড মেন, লাইট ক্যাভেলরি, ঘোড়সওয়ার। হ্যাঁ, কিন্তু ওই খুব হেভিলি আর্মার্ড বা নয়, প্রচুর বর্ম না, যাতে তারা খুব ফাস্ট মুভ করতে পারে। তারা কি করবে? তারা টিলার পেছনে, গাছের পেছনে, এর পেছনে লুকিয়ে অপেক্ষা করছে, ঠিক আছে? এবার দ্য মুঘল আর্মি ইজ আ ভেরি ফর্মালি ড্রিলড আর্মি। একটা পার্টিকুলার ভাবে আর্মিটা মুভ করে, রাইট? সব থেকে আগে একটা আর্মিতে থাকে ক্যাভেলরি, তারপরে পদাতিক, হাতি, কামান, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে ট্রেনের মতো এটা যাচ্ছে, সেটার শেষে থাকে রসদ। এরা জাস্ট চুপ করে বসে অপেক্ষা করছে, সবাই বেরিয়ে গেল, লাস্টে রসদের গাড়িগুলো আসছে, তখন হুশ করে ঝাঁপিয়ে পড়ে সমস্ত খাবার দাবার নষ্ট করে দিয়ে কেউ কিছু বোঝার আগে চম্পট দিয়ে দিল। তোমার খাবার সমস্ত শেষ, তুমি কি যুদ্ধ করবে, রাইট? আর এদের নিজেদের খাবারও খুব ইন্টারেস্টিং ছিল। সো দে ইউজ টু অলমোস্ট সার্ভাইভ অন আ ডায়েট অফ বানানাস, কলা খেয়ে খেয়ে। এবার কারণ মহারাষ্ট্রের এই জায়গায়
প্রচুর কলার চাষ হতো। এই যে যুদ্ধ করার টেকনিকটা, এটার নাম হয় বার্গির গিরি। এবার ওই আহমেদনগর সালটানেটের সময় প্রচুর মারাঠা চিফটনরা কিন্তু এদের আন্ডারে কাজ করত। তাদের মধ্যে একজন ছিলেন শাহজি ভোসলে। আচ্ছা, তিনি মালিক আম্বারের কাছ থেকে এই যুদ্ধের টেকনিকটা শেখেন এবং তিনি শেখান তার ছেলেকে, শিবাজিকে। ঠিক আছে, তো এভাবে এটা শুরু হলো। এবার নাগপুরের গল্পটা হচ্ছে, দ্য মারাঠাস আদারওয়াইজ ওয়ার আ ভেরি ওয়েল অর্গানাইজড কনফেডারেসি, রাইট? হোলকাররা রয়েছে, গায়কোয়াড়রা রয়েছে, ভোসলে, মাঝখানে রয়েছেন পেশওয়া পুনেতে। পেশওয়া কিন্তু ইজ দ্য বস, হোয়াট হি সেজ গোজ, এক্সেপ্ট ইন নাগপুর। নাগপুরের ভোসলেরা কারোর কথা শুনবে না, ওরা নিজেদের ইচ্ছে মতো চলবে। তো এক তো গিয়ে তাদের কাছেই বলেছে যে আমার বিপদ হয়েছে। তো এই শাহজি শিবাজি সময় থেকে তো এই বার্গিরগিরির টেকনিকটা ওরা ব্যবহার করে 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 ফাইন টিউন করে দে হ্যাভ মেড ইট ইনটু লাইক আ ডেডলি ওয়েপন। হ্যাঁ, ওরা ওই বার্গির বাহিনীকে বেঙ্গলে পাঠায়। এরা কোথা দিয়ে বেঙ্গলে ঢোকে আমি তোমায় বলে দিচ্ছি, এটা ঢোকে গড়পঞ্চকোটের দিক দিয়ে। গড়পঞ্চকোট? সেই কারণেই গড়পঞ্চকোট ওরম ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে, ঢুকে তারপর এরা দেখে আরে এ তো মাঠ, কেউ তো কোথাও নেই। মানে ওরা যে ওই দিক দিয়ে আসবে, হঠাৎ করে অ্যাটাক করবে, এসব তো কেউ এক্সপেক্টই করেনি বেঙ্গলে। বাস, এবার তার আগে ওরা উড়িষ্যায় যাদের হারিয়ে টারিয়ে দিয়েছে, বেঙ্গলে ঢুকে ওদের লোভ বেড়ে যায়। কারণ এত রিচ একটা প্রভিন্স, মনে রাখতে হবে মোগল সাম্রাজ্যের 50% রেভিনিউ আসতো শুধু অবিভক্ত বাংলা থেকে। হ্যাঁ, এবং বলা হচ্ছে সারা পৃথিবীর জিডিপির 12% বাংলা থেকে যেত। ঠিক আছে, এত রিচ একটা প্রভিন্স, অ্যান্ড দে আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড দেমসেলভস। ঠিক আছে, তো ওই বার্গির থেকে অপভ্রংশ হয়ে বাংলায় হয়ে যায় বর্গি। ঠিক আছে, ওরা ঢুকলো। এবার আলীবর্দী তখন নবাব, আলীবর্দী বর্গীদের নিয়ে সেই এক প্রবলেম ফেস করছেন যেটা মোগলরা ফেস করেছিল আহমেদনগরে। কারণ আলীবর্দীর আর্মিও, যেহেতু হি ইজ আ মুঘল গভর্নর, আলীবর্দীজ আর্মি ইজ আ মুঘল আর্মি, তারা ওই একই রকম ওদের স্টাইল, ওদের ট্রেন করা আর্মি। এবার এই ধরনের আর্মি সামনাসামনি যুদ্ধ খুব ভালো করতে পারে, ইট ইজ নট ভেরি কুইক টু রিয়াক্ট। সে এইদিকে যাচ্ছে, তুমি এইদিকে হামলা করলে, দ্য হোল ট্রেন হ্যাজ টু টার্ন অ্যারাউন্ড। ওই করে যতক্ষণে তুমি আসবে দেখি কি হয়েছে, ততক্ষণে এরা তো যা করার করে পালিয়ে গেছে। তো এদের টেকনিকটাই ছিল তাই, হিট অ্যান্ড রান। বারবার ওরা এটা করেছে। আর যতবার আলীবর্দী নবাবের কাছে খবর এলো, আচ্ছা নবাব সাহেব অমুক জায়গায় হামলা হয়েছে, আলীবর্দী গেলেন, কই কোথাও তো কেউ নেই। ওরা ততক্ষণে খবর পেয়ে গেছে যে আলীবর্দী আসছেন, ওদের যা লুট করার ধ্বংস করার করে দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে বসে আছে। আলীবর্দী এসে যেই আলীবর্দী বিদ্রোহ করলেন, ওরা আবার বেরিয়ে এলো। এবং ওরা বেঙ্গলে যা করেছে, উড়িষ্যাতে যা করেছে, তার থেকে ধ্বংসাত্মক কিছু কল্পনা করা খুব শক্ত। মানে উড়িষ্যায় ওরা এত অত্যাচার করেছিল যে বর্গীদের অত্যাচারে উড়িষ্যায় দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। আর বেঙ্গলে বর্গীরা কি করে গেছে, তাদের মহান কীর্তিকলাপের কথা তো মহারাষ্ট্র পুরাণ বইটাতেই রয়েছে। মহারাষ্ট্র পুরাণ নয়, মহারাষ্ট্র পুরাণ। আচ্ছা, তার একাধিক এডিশনস আছে। নতুন একটা এডিশন কয়েক বছর আগেই বেরিয়েছিল, পাতলা একটা বই, কবিতার মানে ওই পাঁচালির মতো করে প্রায় ছন্দে লেখা। আর তাতে খুব ডিটেল ডেসক্রিপশনস আছে, অ্যান্ড পড়লে বেশ ইয়ে লাগে আর কি। কারণ ধরো রেপিং উইমেন,
এটা তো একটা কমন জিনিস ছিল। একটা গ্রামে ঢুকলো, কুয়োর জলে বিষ মিশিয়ে দিল। গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে লোকজনকে ধরে, ওদের ডিমান্ড ছিল যেটা লেখা আছে, রুপি দেহ, মানে টাকা দাও টাকা দাও। এবার ধরো তুমি টাকা দিতে পারলে না, তোমার কাছে টাকা নেই, তোমার কিভাবে মারবে জানো? তোমার মুখটা জোর করে খুলে তার ভেতর মাটি ঠেসে দেবে, সো ইউল জাস্ট সাফোকেট। আর এটা বোধহয় একজন ডাচ অ্যাডমিনিস্ট্রেটর না ড্যানিশ অ্যাডমিনিস্ট্রেটরের একজনের এস্টিমেট ছিল যে 30,000 বাঙালি সাধারণ মানুষ, মানে সৈনিকদের কথা হচ্ছে না, 30,000 সাধারণ বাঙালিকে বর্গীরা হত্যা করেছিল 10 বছরে। আর তখনকার দিনে পপুলেশন কিন্তু অনেক কম ছিল, 30,000 ইজ আ ভেরি বিগ নাম্বার। তার উপর আর্থিক ক্ষতি তো হয়েছিলই, কারণ ধরো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো সারা বিশ্বে বিখ্যাত, সিল্ক। তো যারা সে কাজ করবে তারা তো হয় বর্গীরা তাদের মেরে ফেলেছে, নাহলে বর্গীদের অত্যাচারে তারা পালিয়ে গেছে। তারপরে মুর্শিদাবাদের সিল্ক বিখ্যাত, সিল্কের জন্য তোমার সিল্ক ওয়ার্ম দরকার, যেটার জন্য মালবেরি গাছ দরকার। মালবেরি প্লান্টেশনের মধ্যে নিজেদের সবকটা ঘোড়া ছেড়ে দিল, ঘোড়াগুলো সব মালবেরি খেয়ে নিল, শেষ হয়ে গেল তোমার সে বছরের সিল্ক প্রোডাকশন। তারপরে ক্ষেতে ফসল রয়েছে, আগুন লাগিয়ে দিল, ক্ষেতের পর ক্ষেত পুড়ে শেষ। তো এবার যদি তোমায় কাউকে টাকা দিতে হয়, টাকাটা দেবে কি করে তুমি? তোমার মাঠে ধান আছে? নেই। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? সাংঘাতিক, ভয়ঙ্কর। মানে মহারাষ্ট্র পুরাণে যে ডেসক্রিপশন গুলো আছে। আর একটা জিনিস যেটা লোকে ভুলে যায় বা লোকে জানে না, মারাঠারা মন্দির লুট করেছে বর্গীরা। বেঙ্গলে মন্দির লুট করেছে, পুরোহিতদের মেরে ফেলেছে। এটার ঐতিহাসিক প্রমাণ আছে। হ্যাঁ, মহারাষ্ট্র পুরাণে তো আছেই। তার সঙ্গে সঙ্গে তুমি যদি পুনাতে পেশওয়ার দপ্তরের যে পেপারস আছে সেটা দেখো, সেখানে পেশওয়ার তরফ থেকে অভিযোগ গেছে যে মন্দিরে হাত দিতে আপনাদের কে বলেছিল? মন্দিরে কেন হাত দিয়েছেন আপনি? কারণ পেশওয়ারও তো বর্গীরা পেশওয়ার কন্ট্রোলেও নেই। ইনফ্যাক্ট এমন একটা সিচুয়েশন হয়েছিল when there were two Maratha armies fighting against each other in Bengal. পেশওয়া একটা সেনা পাঠিয়েছেন যে এদের গিয়ে ভাগাও। কি কাণ্ড! হ্যাঁ, তারপরে বর্গীদের যে লিডার ছিলেন ভাস্কর পণ্ডিত, তাকে আলীবর্দী যেভাবে মেরেছিলেন সেটার একটা খুব ডিটেল ডিসক্রিপশনও আমরা বোধহয় সিয়ারুল মুতাখারিনে পাই। সিয়ারুল মুতাখারিন যিনি লিখেছিলেন উনি একেবারে আই উইটনেস, মানে উনি আলীবর্দীর আর্মিতে ছিলেন, তো ওর চোখের সামনে ঘটছে এই ঘটনাগুলো। মুর্শিদাবাদ থেকে একটু দূরে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে মানকড়া। মানকড় নয় কিন্তু, মানকড় বর্ধমানে, এটা হচ্ছে মানকড়া। এবার ওই আলীবর্দী তখন মুর্শিদাবাদে বা বহরমপুরের কাছে, আর ভাস্কর পণ্ডিত, যার পুরো নাম হচ্ছে ভাস্কর রাম কোলহাতকর, ওই মারাঠিদের ওই কারটা থাকে, ভাস্কর রাম কোলহাতকর তখন রয়েছেন সম্ভবত পলাশিতে। তো আলীবর্দী ইনিয়ে বিনিয়ে একটা চিঠি লিখে একজনের হাত দিয়ে পাঠান, গিয়ে বলো যে নবাব তো অনেক বুড়ো হয়ে গেছেন, সত্যি বুড়ো হয়ে গেছিলেন ততদিনে, আলীবর্দী নবাবই হয়েছেন বুড়ো বয়সে, উনি আর যুদ্ধ করতে পারছেন না, তো যদি একটু কথাবার্তা বলে কিছু একটা সেটেলমেন্ট করা যায়। তো ওই একদিকে মুর্শিদাবাদ, একদিকে পলাশি, মাঝখানে হচ্ছে মানকড়া, তো সেখানে আমাদের মিটিংটা হবে এটা ঠিক করা হয়। এবার সেখানে একটা বিরাট বড় তাঁবু ফেলা হয় আলীবর্দীর তরফ থেকে এই মিটিংটার জন্য, বিশাল একটা তাঁবু। আর মানে সেটা ডেসক্রিপশনগুলো পড়ে আমার যা মনে হচ্ছে এটা একটা ডাবল ওয়ার্ল্ড তাঁবু, ডাবল ওয়ার্ল্ড ফ্লাস্কের মতো। মানে ওই যে দুটো তাঁবুর দেওয়ালের লেয়ার, তার ফাঁকে কিন্তু লোক আছে যারা লুকিয়ে রয়েছে, যাদের বাইরে থেকে দেখা যায় না। তো সকালবেলা আলীবর্দী তার কয়েকজন সর্দার এসেছেন। এবার এত গোপনে এই কাজটা করা হয়েছিল যে আলীবর্দীর নিজের যারা রিলেটিভ ফৌজে আছেন তারাও জানতেন না যেটা হচ্ছে।
তো সকালবেলা কয়েকজন সর্দার এসেছেন, তা আলীবর্দী তাদের একজনকে বললেন, এই তুমি ওদের দেখেছ যে মহান বীর ভাস্কর পণ্ডিতকে স্বাগত জানানোর জন্য আমরা কি দারুণ একটা তাঁবু বানিয়েছি? এটা হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে ওকে সাইডে নিয়ে গিয়ে বলো যে আজকে কি প্ল্যান করা হয়েছে। তো যাকে বললেন সে বাকি সর্দারদের নিয়ে গেল, নিয়ে গিয়ে তাঁবুটা দেখে পুরো ব্যবস্থাটা বুঝিয়ে দিল যে এই হচ্ছে সিন, আমরা এটা করব। তো তারা ফিরে এলো এবং একজন আলীবর্দীকে বললেন যে বাহ, সত্যি মহান বীর ভাস্কর পণ্ডিতের জন্য এরকমই তাঁবু হওয়া উচিত। তার মানে হচ্ছে আমরা বুঝে গেছি এবং আমাদের এতে সমর্থন আছে। এবার ভাস্করের বোধহয় 23 জন সর্দার ছিল, তার মধ্যে 22 জন ওর সঙ্গে এসেছিল। একজনের সন্দেহ ছিল যে এটা ঠিক হচ্ছে না, সে আসেনি, বাকিরা এসছে। এবার এসে তাঁবুর বাইরে একটা এরিয়া কাপড় দিয়ে ঘেরা রয়েছে, করা রয়েছে, তার বাইরে ঘোড়া টোড়া সব রেখে দিয়ে নেমে তারা হেঁটে তাঁবুতে ঢুকছে। আর তাঁবুর একেবারে ওই প্রান্তে আলীবর্দী সিংহাসনে বসে আছেন। এবার যখন ওরা ঢুকছে, আলীবর্দী একজনকে জিজ্ঞেস করেন যে এদের মধ্যে ভাস্কর মহান বীর ভাস্কর পণ্ডিত কে? একজন আঙুল দেখান। উনি 3বার এই প্রশ্নটা করেন এবং 3বারই একই মানুষের দিকে আঙুল দেখানো হয়। আর তারপরে অরিজিনাল লেখাটা ফার্সিতে, সেটার ইংরেজি ট্রান্সলেশন, দ্য নওয়াব অর্ডার্ড দ্যাট দিজ ফ্রিবুটার্স শুড বি কাট ডাউন। কাট ডাল সালে গো, ব্যাস। যেই না বলা, ওর একজন সর্দার সামনে ছিল, সে ইমিডিয়েটলি ঘুরে তরোয়াল চালিয়ে একজনের মুন্ডু নামিয়ে দেয়। এবার এটাও এত তাড়াতাড়ি করে যে নবাবের নিজের লোকেরাও হকচকিয়ে যায় যে মানে হ্যাঁ, ও হ্যাঁ, আমাদের তো মারার কথা ছিল বলে এবার সবাই বেরিয়ে আসে। আর বেরিয়ে ইট ইজ আ কেওটিক সিচুয়েশন। দ্য মারাঠাস ওয়ার নট রেডি ফর দিস। তা তৈরি হয়েই আসেনি যুদ্ধ করার জন্য। তার ওপর একটা তাঁবুর ভেতরে একটা কনস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যুদ্ধ করাও খুব ডিফিকাল্ট। এসব হচ্ছে, তরোয়াল ফরোয়াল চলছে, এদিকে লোকের মুন্ডু উড়ে যাচ্ছে, ওদিকে হাত কেটে বেরিয়ে যাচ্ছে, পা কেটে বেরিয়ে যাচ্ছে, রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে, রক্তারক্তি কাণ্ড। আর তার মধ্যে আলীবর্দীকে বারবার বলা হচ্ছে, নবাব সাহেব আপনি বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান, যে কোনো মুহূর্তে আপনার লেগে যেতে পারে, আপনি বেরিয়ে যান। আলীবর্দী বেরোচ্ছেন না। কেন না? আলীবর্দী তার এক পাটি চটি খুঁজে পাচ্ছেন না। এবার এটা আই উইটনেস অ্যাকাউন্ট রয়েছে, আমি কি বলবো। আলীবর্দী তার এক পাটি চটি খুঁজে পাচ্ছেন না। উনি বললেন না, আমার চটিটা আমি খুঁজে পাচ্ছি না। একজন সর্দার তখন প্রচন্ড রেগে গিয়ে বললো, এটা কি চটি খোঁজার সময়? তাতে আলীবর্দী বললেন, না তুমি ঠিকই বলেছো, এটা চটি খোঁজার সময় নয়, কিন্তু আমি যদি এই অবস্থায় বেরিয়ে যাই, আজ বাদে কাল লোকে বলবে ভাস্কর পণ্ডিতের সামনে পড়ে বাংলার নবাব আলীবর্দী খাঁ চটি ফেলে পালিয়েছে। তো সেই চটি খুঁজে পাওয়া গেল। উনি সেটা পড়লেন, পড়ে বেরোলেন, বেরিয়ে বাইরে গিয়ে হাতির পিঠে বসলেন। বসে ভেতরে সব ঠান্ডা হলো, ওর সর্দাররা বেরোলো। উনি বললেন, ইজ ভাস্কর ডেড? তাতে সর্দাররা বলল হ্যাঁ। আলীবর্দী বললেন, আমার বিশ্বাস হচ্ছে না, ওর মুন্ডু নিয়ে এসো। ভাস্কর পণ্ডিতের কাটা মুন্ডু নিয়ে এসে আলীবর্দীকে দেখানো হলো। আলীবর্দী তারপর বললেন, হ্যাঁ, কোন একটা সর্দার যেন আসেনি, চলো ওর পেছনে। এবার পুরো ফৌজ দৌড়লো তাকে ধরতে। বাপরে। হ্যাঁ, আর ইনফ্যাক্ট এই সব কিছু হবার আগে বর্গীদের মধ্যে আর আলীবর্দীর মধ্যে একটা লেটার এক্সচেঞ্জ আছে। মানে সেটা ওই হিন্দি সিনেমার সব গরম গরম ডায়লগ হয় না, মানে সেই বর্ডারে সানি দেওল চিৎকার করছে, আপনি মদকে ফরিশতো কো দেখলে সালে, প্র্যাকটিক্যালি ওই টাইপের জিনিসপত্র লেখা আর কি। মানে আলীবর্দী লিখছেন যে আপনারা বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছেন, আমি আমার কয়েকজন সর্দারকে পাঠাচ্ছি, ওরা আপনাকে মারাঠওয়াড়া অব্দি ফেরত নিয়ে যাবে। এই ধরনের কথাবার্তা আছে চিঠিতে। বাবা, সাংঘাতিক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে এই সময় ঘুষের বা উৎকোচের ব্যবস্থা ছিল আলীবর্দীর সময় থেকে, বা বাংলায় ঘুষের ইতিহাস যদি বলতে হয়? না না, সেটাকে তো ঘুষ বলাই হতো না, ওটা তো ঘুষ নয়। দ্যাট ইজ হাউ ইট ইজ। মানে তুমি মোগল সম্রাটের দরবার থেকে নিজের নামে একটা সনদ বার করাতে চাও, তার জন্য তোমার টাকা দিতে হবে, ওটাই সিস্টেম।
তুমি যে বলছো ঘুষ মানে একটা আলাদা কিছু, একটা খারাপ কিছু, তখন ওটাই ছিল। এই যে নজরানা দেওয়ার যে মানে আমি এখানে বসে আছি, তুমি আমার কাছে এলে, আমার স্যার এইটাতে স্ট্যাম্প লাগবে, কি এনেছো? ও হ্যাঁ, না এসব হবে না, তুমি গিয়ে আরো কিছু ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই না, ওটাই সিস্টেম তখন, ওইভাবেই কাজ হতো। আর এটা মানে আমি ওই জন্য বলি না, আমাদের এখন যে এত ঘুষ নেওয়ার সমস্যাটা রয়েছে, তার কারণ আমাদের ঘুষটা কালচারাল হেরিটেজে আছে, এটা তো কয়েক হাজার বছর ধরে আমরা করে আসছি আর কি। তো সেটা এত তাড়াতাড়ি ইরাডিকেট কি করে হবে? দেশ তো স্বাধীন হয়েছে কত বছর হলো, 100 বছর হয়নি এখনো। তো কয়েক হাজার বছরের প্র্যাকটিস তুমি 70-80 বছরে মুছে ফেলবে? হয়। তুমি যে চ্যানেলটা চালাও সেটা হাফ প্যান্ট হিস্ট্রি, এই যে আজকে হাফ প্যান্ট পরেই আছি। তো এই দুটোকে যদি আমি মেলাতে যাই, তাহলে আমার প্রশ্ন হবে যে ধরো পুরনো বাংলার সময় আমরা জানি যে প্রথম হরপ্রসাদ শাস্ত্রী যে বের করে আনলেন নেপালের রাজার দরবার থেকে, তার মধ্যে একটা শ্লোক আছে যার মধ্যে ওই অগ্গর ভত্তা রম্ভকপত্তা নালিচ গাচ্ছা ইত্যাদি, মানে ভাত মাছ ইত্যাদি। পুরনো বাংলার খাবার কি ছিল, কি রকম ছিল? এটা আমারও প্রশ্ন। এবার আমি কিছু জায়গায় কিছু মজার মজার ক্লুজ পেয়েছি, যেমন ধরো আচ্ছা, গুলাম হোসেন সেলিম বলে একজন ছিলেন, তিনি আওয়াধের লোক ছিলেন, লখনৌয়ের। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালদাতে একটা সিল্ক ফ্যাক্টরি ছিল, উনি সেই সিল্ক ফ্যাক্টরির মুন্সি ছিলেন, মানে আওয়াধ থেকে মালদায় আসেন। অত্যন্ত শিক্ষিত, ভেরি ওয়েল ইনফর্মড অ্যাবাউট হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি। তো মালদা সিল্ক ফ্যাক্টরি যিনি হেড ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, গ্রান্ট বোধহয়, তিনি ওকে বলেছিলেন যে আপনি যখন এত কিছু জানেন, আপনি একটা ইতিহাস বাংলার লিখুন না। তো উনি বাংলায় মুসলমান শাসনের ইতিহাস লিখেছিলেন, এটা বই কল্ড রিয়াজুস সালাতিন। সেটা হচ্ছে একেবারে সেই বখতিয়ার খিলজিকে দিয়ে শুরু আর পলাশিতে শেষ, মানে পুরো পিরিয়ডটা। আচ্ছা, অত্যন্ত খেটে রিসার্চ করে লেখা, আর উনি এমন অনেক সোর্স মেটেরিয়াল তখন দেখেছেন যেগুলো যা আর অস্তিত্বই নেই, কাজে ওকে চ্যালেঞ্জ করাও খুব শক্ত আর কি। তো বইয়ের ইন্ট্রোডাকশন একটা আছে, যেটা জানি না, এখন হয়তো লোকজন রেগে যাবে, আমি খুব হেসেছিলাম পড়ে, মাকে বলেছিলাম, মা খুব হেসেছিল। উনি বাঙালিরা একদম পছন্দ করতেন না। আচ্ছা। তো উনি লিখছেন ইন্ট্রোডাকশনে যে বাঙালিরা প্রথমত জামা কাপড় পরতে জানে না, আচ্ছা, খেতে জানে না। আমার জামা কাপড় পরতে জানে না কেন? তারপর আমার খেয়াল হলো, আচ্ছা দিস ইজ দি আর্লি 1700s, লেট 1700s, আর মালদা তখন একটা খুবই ছোট জায়গা, বিশাল টাউন, মানে কলকাতার মতো তো নয়। আর উনি এসেছেন লখনৌ থেকে, লখনৌ ইজ দ্য সেন্টার অফ ফাইন টেলারিং। বেঙ্গলের লোকজন কি পরে? ধুতি, চাদর, শাড়ি, ব্লাউজ টাউজের তো কোনো গল্প নেই, আনস্টিচড ক্লথ আমরা হিস্ট্রিতে পড়তাম। তো তার তো সেটা মনেই হবে যে জামা কাপড় পরতে জানে না। খাবারের কেসটা কি? এবার যে লখনৌ থেকে এসেছে, তার ওপর মুসলমান, তার প্রাইমারি ডায়েট হচ্ছে হুইট অ্যান্ড মিট, আটা ময়দার তৈরি কিছু একটা, তার সঙ্গে মাংস। সে এসে পড়েছে বেঙ্গলে, ওয়্যার ইয়োর ডায়েট ইজ রাইস অ্যান্ড ফিশ, আর তার ওপর সর্ষের তেলের ব্যবহার রান্নায়, যেটা উনি অভ্যস্ত নন। তার ওপর উনি লিখেছেন যে বাঙালিরা ঘি দিয়ে রান্না করা মাংস খেলে তাদের পেট খারাপ হয়। তো এবার আমাদের তো পেট রোগার একটা হিস্ট্রি আছে আর কি। আর উনি লিখেছিলেন যে হোয়াট দে সে দে উইল ডু ইন 3 days দে ডু নট ডু ইন 3 weeks। মা শুনেই বলল, ও মানে আমাদের ল্যাদ খাওয়ার রেপুটেশনটা মোগল আমল থেকেই চলে আসছে। এবার এটা দিস গিভস ইউ আ লিটল ক্লু অ্যাবাউট হাউ ডিফারেন্ট ফুড ওয়াজ ব্যাক দেন। কিন্তু তাছাড়াও আমরা যদি সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করে দেখি, আজকের বাঙালি খাবারে যে যে জিনিস ব্যবহার হয় তার মধ্যে আলু এখানকার নয়, আলু পর্তুগিজ বোধহয়,
হ্যাঁ, এগুলো হচ্ছে সব নিউ ওয়ার্ল্ড ভেজিটেবলস আর কি, সব আমেরিকাস থেকে এসেছে। আলু এখানকার নয়, টমেটো এখানকার নয়, কাঁচা লঙ্কা এখানকার নয়। ও আজকে যে তুমি কর্ন খাচ্ছ, কর্ন মেক্সিকো থেকে এসছে, ঠিক আছে? এবার তুমি ভাবো, তুমি একটা রবিবার রান্না করছো মাংস, তাতে আলু নেই। তুমি সিঙ্গাড়া খাবে, সেই সিঙ্গাড়াতে আলু নেই। ইনফ্যাক্ট আমি একটা রেসিপি পড়ছিলাম, এটা বোধহয় মধ্যপ্রদেশের কোনো একটা জায়গাকার, আর সেই মোগল আমলের একটা রেসিপি বুক সামাও ছিল, ট্রান্সলেট করা হয়েছে। ইট গিভস ইউ আ ফ্যাসিনেটিং গ্লিমস ইনটু খাবার তখন কীরকম ছিল। আমি দেখি সিঙ্গাড়ার রেসিপি, বাহ, দেখি আচ্ছা মাংসর কিমা, ও মাংস দিয়ে সিঙ্গাড়া, বাহ। তারপর দেখি তাতে বেগুন দেওয়া হচ্ছে, মাংসর কিমার বেগুন। তারপরে দেখি আরো কিছু অদ্ভুত অদ্ভুত মশলা দেওয়া হচ্ছে, এটা কি ধরনের, হোয়াট ননসেন্স সিঙ্গাড়া ইজ দিস? তারপর আমার খেয়াল হলো, ও আলু তো নেই, ও ওই সময় আলুর জায়গায় বেগুন দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবে আমাদের বোধহয় মানে এখনকার জ্যোতি চন্দ্রমুখী হয়তো ছিল না, কিন্তু সাম কাইন্ড অফ মানে ওয়াইল্ড টিউবার্স কিছু তো নিশ্চয়ই ছিল, রাইট, যেগুলো ব্যবহার হতো, যেগুলো এখন আর ব্যবহার হয় না। হ্যাঁ, এবার তুমি ঝাল দিতে চাও রান্নায়, ইউ উইল ইদার ইউজ ব্ল্যাক পেপার, গোলমরিচ, বা তুমি ব্যবহার করবে সামথিং কল্ড লং পেপার, যেটা এখনো পাওয়া যায়, তুমি অ্যামাজনে সার্চ করলেও পাবে। আচ্ছা, এরম লম্বা লম্বা, আর বেশ ঝাল হয় কিন্তু ওগুলোতে। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এইগুলো হচ্ছে তখনকার। আর নর্থ ইস্টটা এখন যতটা ইজিলি অ্যাক্সেসিবল, তখন তো ছিল না। মানে কে নাগাল্যান্ড যাবে তখনকার দিনে? কাজে ওই ভুজ্জলকিয়া বা ওদের যে লঙ্কাগুলো, সেগুলো এদিকে আসেনি। কাজেই একটা অদ্ভুত খাবার আর কি, মানে আমাদের এখন অদ্ভুত মনে হচ্ছে, তখনকার দিনে সেটাই স্বাভাবিক ছিল। 1756 সালে এরপর একটা সময় সিরাজদৌল্লা রাজা হচ্ছেন, নবাব হচ্ছেন। কেমন নবাব ছিলেন সিরাজদৌল্লা? বলা হয় তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। আচ্ছা, এই বাংলার শেষ স্বাধীন নবাব, ও এই যে বাঙালিদের একটা প্রচন্ড ইমোশনাল ইয়ে আছে, দিস ইজ আ ভেরি 19th সেঞ্চুরি ক্রিয়েশন। কিন্তু মানে এটা সিরাজকে নিয়ে প্রচুর নাটক ফাটক হয়েছে, সেইটার থেকে এই জিনিসটা তৈরি হয়েছে। মানে আমরা যদি দেখ, একটা মানুষ তার সময় কেমন ছিলেন, তিনি পপুলার ছিলেন কি না, সেটা জানতে গেলে তার সময়কার ডকুমেন্টস দেখতে হবে। তার সময়কার ডকুমেন্টসে সিরাজের যে ডেসক্রিপশন আছে, তাতে মোটেই মনে হয় না তিনি জনপ্রিয় ছিলেন, একেবারেই মনে হয় না। আচ্ছা, এবার কেউ যদি বলে যে হিন্দু লেখক, মুসলমান শাসক, তাই জন্য তিনি তার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছেন, তো ভালো কথা, লেটস লুক এট কন্টেম্পোরারি মুসলিম সোর্সেস। সেখানে লেখা আছে যে উনি লম্পট, মদ্যপ, উদ্ধত, অসভ্য, এবং একজন ডেসক্রিপশনে লিখেছেন যে ওর সঙ্গে দেখা হলে উনি চলে যাওয়ার পরে লোকে বলতো, আল্লাহ যেন এর হাত থেকে আমাদের বাঁচায়। এটা শুনে কি খুব জনপ্রিয় নবাব বলে মনে হচ্ছে? হচ্ছে না তো। ইনফ্যাক্ট ওকে মারার পরে হাতির পিঠে করে ডেড বডিটা তো গোটা মুর্শিদাবাদে প্যারেড করানো হয়, জাস্ট লোককে দেখানোর জন্য যে ভাই আতঙ্ক শেষ, সিরাজ ইজ ডেড। ইট ওয়াজ এ রিলিফ। হ্যাঁ, আচ্ছা, তুমি যদি সিরাজের ওইটুকু তো রাজত্বকাল, সেটা যদি দেখো, একটার পর একটা যুদ্ধ হয়েই যাচ্ছে। আজ একে মারতে ছুটলো, কাল ওকে মারতে ছুটলো, নিজের কাজিনকে মেরে ফেললো, একে জেলে পুড়ে দিল, এই করলো ওই করলো তাই করলো। আর এটা আলীবর্দীর সময় থেকেই বোঝা যাচ্ছিল যে সিরাজের এরকম টেন্ডেন্সিজ আছে। আলীবর্দীর সময় রজতকান্ত রায় তার বইতে লিখেছেন, পলাশীর ষড়যন্ত্র বলে যে বইটি আছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট বুক, সবার পড়া উচিত। আর কি সুন্দরভাবে লেখা বইটা, মানে পড়লে একেবারে আনপুট ডাউনেবল আর কি, যাকে বলে।
একজন কে সর্দার সে সিরাজকে এসে তার মাথায় ঢুকেছে যে সবকটা ইংরেজকে মেরে ফেলো। এবার সিরাজ লাফিয়ে লাফিয়ে সেই আইডিয়াটা নিজের দাদুর কাছে নিয়ে গেছে যে হ্যাঁ এটা করলে কেমন হয়। এবার আলীবর্দী ততদিনে একটা জিনিস বুঝেছেন যে এই যে ইউরোপিয়ান কোম্পানিগুলো যারা এখানে কাজ করছে তারা হচ্ছে সেই মুহূর্তে অর্থনীতিতে একমাত্র গ্রোথ সেক্টর, যেটা আরো বাড়বে, যার থেকে আরো বাণিজ্য হবে এবং দেয়ারফর আরো কর আসবে। আচ্ছা, তাছাড়া আর তোমার করের সোর্স কি আছে? প্রধানত এগ্রিকালচার। চাষ থেকে আর তুমি কি প্রত্যেক বছর নতুন নতুন জমি খুঁজে বার করবে নাকি চাষ করার জন্য? চাষ থেকে করের তো একটা লিমিট আছে। আবার চাষ কোনোবার ভালো হবে কোনোবার হবে না। কাজেই উনি এই ইউরোপিয়ান কোম্পানিগুলোকে বিশেষ ঘাঁটাতে চাইতেন না। তো রজতকান্ত রায় যেটা লিখছেন, এবং এটা বোধহয় সিয়ারুল মুতাখারিনেও আছে, যে আলীবর্দী তাকে আলাদা করে নিয়ে যান, নিয়ে গিয়ে বলেন যে ও যে তোমায় বলেছে ও একজন সৈনিক, ওটাই ওর পেশা। কাজেই ইট ইজ ইন হিজ ইন্টারেস্ট দ্যাট উই আর ইন আ পারপেচুয়াল স্টেট অফ ওয়ার। সারাক্ষণ যদি যুদ্ধ হতেই থাকে ওর খুব ভালো, কিন্তু আমাদের ভালো নয়। আর সিরাজের কিন্তু শুরু থেকেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একেবারেই পছন্দ ছিল না। ওর খুব ভালো সম্পর্ক ছিল উইথ দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার পলাশির যুদ্ধে যদি সিরাজ জিতে যেত, উই উড নট হ্যাভ বিন আ ব্রিটিশ কলোনি, উই উড হ্যাভ জাস্ট বিন আ ফ্রেঞ্চ কলোনি। তো এবার তুমি ভিয়েতনামের লোকজনকে জিজ্ঞেস করো যে ওরা যখন ফ্রেঞ্চ কলোনি ছিল ওরা কি খুব আনন্দে ছিল? Because we would have been a colony, that is 100% for sure. মানে আমরা নিজেদের কোনোভাবেই ডিফেন্ড করতে পারতাম না। সেই সময় অবস্থা ছিল না, কারণ এই যে ইউরোপিয়ান কোম্পানিজদের ইনফ্লাক্সটা হচ্ছে, আধুনিক যুদ্ধনীতি, আধুনিক হাতিয়ার, সমস্ত কিছু তারা নিয়ে আসছে। আর তারা এটা বুঝতে পারছে যে যখন তাদের লোকজনকে বলা হচ্ছে যে আপনারা আমাদের আর্মিকে ট্রেন করুন, তারা এটা বুঝতে পারছে যে দে আর নাও ইন আ পজিশন অফ স্ট্রেংথ। কারণ এই যে স্থানীয় শাসক, তার যে সেনা, সেটাও ওদের সাহায্য ছাড়া চলবে না। বাবা, সেটা তো হচ্ছে। কাজেই এটা এটা হওয়ারই ছিল, হতোই। এবার এই সিরাজের সঙ্গে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার কনফ্লিক্ট কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? সিরাজের সঙ্গে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম থেকে খিটপিট লেগেই আছে। তবে কলকাতা আক্রমণ, যেটা মানে ফার্স্ট বিগ ব্রিচ অফ রিলেশনস অর হোয়াটএভার, সেটার পেছনে কিন্তু একাধিক কারণ ছিল, এবং সেই অধিকাংশ কারণগুলোই হচ্ছে কারণ ইংরেজরা বদমাইশি করছিল, যেটা ওরা বরাবরই করে এসেছে, এটা ওদের স্বভাব। মানে সে তোমার জোব চার্নকের সময় হুগলিতে ট্রেড করছে, ট্যাক্স দেব না মানে মোগলরা এসে মেয়েরে ঝেঁটিয়ে বার করে দিল সবাইকে আর কি। তো এই সব বদমাইশিগুলো ওরা বরাবর করতো। এর ক্ষেত্রে 1756 যেটা হয় সেটা হচ্ছে বেশ কয়েকটা জিনিস একসঙ্গে। আমরা 1695 ফিরে যাই। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এ পিওরলি ট্রেডিং কোম্পানি, ঠিক আছে? 1695 নাগাদ শোভা সিংহ বলে একজন জমিদার, তিনি বিদ্রোহ করেন, যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ ছড়াতে থাকে ধীরে ধীরে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে ভয় ঢোকে যে এই যে আমরা কলকাতায় ঘাঁটি গেড়ে বসে আছি, এইখানে যদি এই বিদ্রোহের আগুন চলে আসে তাহলে কি হবে। তো এবার তখন নিয়ম ছিল যে তুমি তো এখানে এসেছো ব্যবসা করতে, তুমি যদি হঠাৎ করে একটা দুর্গ বানাতে চাও যেটা যুদ্ধের জন্য, তার আগে তোমায় নবাবের পারমিশন নিতে হবে। তো ওরা পারমিশনের জন্য অ্যাপ্লাই করে, পারমিশন পায়। তো তখন কলকাতার পুরনো ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু হয়, যেটা আজকে জিপিও যেখানে সেখানে। এবারে
আমি এক্স্যাক্ট চিঠিটা খুঁজে পাইনি, তবে আই হ্যাভ ফাউন্ড রেফারেন্সেস টু আ লেটার। নানান মিটিংসে ডিসকাস হচ্ছে এই চিঠিটার ব্যাপারে। আলীবর্দীর সভায় ইংরেজদের একজন লোক ছিল, সে একটা অত্যন্ত ডিটেলড চিঠি কলকাতায় লিখে পাঠিয়েছিল যে এই হচ্ছে আলীবর্দী খাঁর গভর্নমেন্ট, এই 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 লোক আছে, এই 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 পোস্টে, এইভাবে এই গভর্নমেন্টটা কাজ করে, আচ্ছা, এবং আমাদের যদি নিজেদের সুবিধে করে নিতে হয় তাহলে অমুক 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 লোককে হয় সরিয়ে দিতে হবে, নাহলে তাদের ঘুষ দিয়ে হাত করতে হবে। কাজে এই প্ল্যানটা কিন্তু ওরা বহু আগে থেকে করছে। তার বেশ কয়েক দশক পরে আলীবর্দী যখন মারা যাচ্ছেন, তার আগে যখন বর্গিরা বেঙ্গল অ্যাটাক করছে, সেই সময় ইংরেজদের মনে হলো যে ওরে বাবা, বর্গিরা এখানে চলে আসতে পারে, কারণ বর্গিরা খুব কাছাকাছি অবধি এসেছিল। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এখন যেখানে রক্সবার্গ হাউস আছে, ওখানে একটা দুর্গ ছিল, ওই দুর্গটা কিন্তু বর্গিরা দখল করেছিল। ও তাই? আর তুমি ভেবে দেখো, বোটানিক্যাল গার্ডেন যেখানে, ওখানে গঙ্গাটা কিন্তু খুব সরু, এপার থেকে ওপার দেখা যায়। তো এবার তো ওপারেই বসে আছে, এদিকে চলে এলে কি হবে? তখন হচ্ছে ওই মারাঠা ডিচের প্ল্যানটা হয়েছিল, রাইট? এবার মারাঠা ডিচের প্ল্যানটা কি ছিল? এই হচ্ছে ফোর্ট উইলিয়াম, এই হচ্ছে গঙ্গা নদী, নদী সবসময় কলকাতার পশ্চিমে, রাইট? এইখানে হচ্ছে চিতপুর, এইখানে হচ্ছে খিদিরপুর। তো আমরা এইভাবে একটা ডিচ কাটবো। আচ্ছা, পুরোটা ঘিরে দেবো আর কি। হ্যাঁ, এদিকে নদী রয়েছে, এরকম ডি শেপের মতো করে একটা আমরা ডিচ কাটবো, যেটা দুটো ইম্পর্টেন্ট ফিচারকে কানেক্ট করবে। চিতপুরে রয়েছে পেরিন্স গার্ডেন, আজকের বাগবাজার, আচ্ছা, ঠিক আছে, আর খিদিরপুরে রয়েছে সুরমানস গার্ডেন। তো এই পেরিন্স গার্ডেন থেকে সুরমানস গার্ডেন অবধি এইভাবে একটা ডিচ কেটে দেওয়া হবে। এবার এটা কিন্তু পুরোটা বাজেটেড হয়েছিল, যে বাগবাজারের কাছে একটা ছোট দুর্গ তৈরি করা হবে, এদিকে খিদিরপুরে একটা ছোট দুর্গ তৈরি করা হবে, সেই দুটোকে এই ডিচটা দিয়ে কানেক্ট করা হবে। ডিচের জায়গায় জায়গায় তোমার গান প্লেসমেন্টস থাকবে, কামান টামান থাকবে, সমস্ত কিছু বাজেটেড হয়েছিল। বাগবাজারের যে দুর্গটা সেটা তৈরিও হয়েছিল। এবারে এত দূর অবধি ঠিক আছে, এখনো আলীবর্দী বেঁচে আছেন। তারপর আলীবর্দী মারা গেলেন। এবার ইংরেজরা কিন্তু এটা জানে যে এই মুঘল গভর্নমেন্টের সিস্টেমে একজন শাসক মারা গেলে তার পরের শাসক আসার আগে দের ইজ আ পিরিয়ড অফ কেয়স। এটা দেখে নিয়েছে যে হয়। ওরা ভাবলো যে এই কেয়সটার সুযোগ নিয়ে আমরা যদি আমাদের ফোর্টিফিকেশনগুলো আরেকটু বাড়িয়ে নিই। আচ্ছা, নাও টেকনিক্যালি তুমি একটা দুর্গ বানানোর পারমিশন পেয়েছিলে, তারপর তুমি একটা ডিচ খোঁড়ার পারমিশন পেয়েছিলে, এরপরে যদি তুমি আরো কিছু করতে চাও তা তো আবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ন্যাচারালি সেটা তো করেনি, ঠিক আছে। এবার ভেতরে ফোর্ট উইলিয়ামের চারদিকে আর একটা পরীক্ষা কাটা হচ্ছে, এই খবরটা সিরাজের কাছে গেছে, ঠিক আছে। তারপর পেরিন্স গার্ডেন যেখানে, ওখানে কেলসল বলে এক সাহেবের একটা বাড়ি ছিল, সে বাড়িটার একটা অক্টাগোনাল শেপ, 8 সাইডেড, সেটাকে সমস্ত ম্যাপে ট্যাপে ইত্যাদিতে বলা হয় কেলসলস অক্টাগন। এবার তুমি ভাবো একটা অক্টাগোনাল শেপড বাড়ি এরম উঠেছে একটা টাওয়ারের মতো, সেটা যদি তুমি না জানো তুমি তো দেখে সেটাকে দুর্গই ভাববে। কেলসলস অক্টাগন ততদিনে কোম্পানির হাতে চলে এসেছে। অক্টাগনের সামনে যে বাগানটা রয়েছে সেখানে ওরা কামান টেস্টিং করছে। এবার সিরাজের স্পাইরা তো সর্বত্র, তারা গিয়ে নবাবকে রিপোর্ট করেছে যে তো আর একটা দুর্গ বানিয়েছে, সেখানে কামান চালাচ্ছে, যুদ্ধের জন্য রেডি হচ্ছে। তারপর
আরো ঝামেলা। ঢাকার নায়েব নাজিম মারা গেলেন। সিরাজ সন্দেহ করলেন যে তার আন্ডারে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সামলায় সে যাকে বলে তহবিল তছরুপ করছে। সিরাজ তাকে ডেকে পাঠালেন মুর্শিদাবাদে। বেশ। সে মুর্শিদাবাদে এলো, সিরাজের সঙ্গে দেখা করলো। তারপরে ঠিক এক্স্যাক্টলি কি আলোচনা হয় ওই মিটিংটায় আমরা জানি না, কিন্তু তার ইমিডিয়েটলি পরে যেটা হয় সেটা হচ্ছে তাকে জেলে পুরে দেওয়া হয়। তার মানে নিশ্চয়ই সে কিছু গোলমাল করেছে। নিশ্চয়ই। যেই তাকে জেলে পোড়া হলো অমনি ঢাকা থেকে না ইয়ে থেকে তার ছেলে কৃষ্ণদাস সে স্টেট ট্রেজারির টাকা পত্র গয়না গাটি সমস্ত কিছু নিয়ে চম্পটে দিল। আমি কোথায় একটা হিসেব পড়েছিলাম যে তখনকার দিনে কৃষ্ণদাস 20 লক্ষ টাকা নিয়ে পালিয়েছিল। 20 লক্ষ টাকা দিয়ে একটা দেশ কিনে ফেলা যায় তখনকার দিনে, ঠিক আছে। এবার গিয়ে সে কি করলো, সে প্রথমে গেল হচ্ছে কাশিমবাজারে টু দি ইংলিশ ফ্যাক্টরি। ইংলিশ ফ্যাক্টরিতে গিয়ে সেখানে ফ্যাক্টরির হেড হচ্ছেন ওই আমাদের বেগম ফ্রান্সিস জনসনের তখন যিনি হাজব্যান্ড ছিলেন। তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি আমার স্ত্রীর সঙ্গে একটু পুরী যাচ্ছি তীর্থে, আমার স্ত্রী তো প্রেগনেন্ট, হয়তো রাস্তায় যেতে যেতে ডেলিভারি হয়ে যেতে পারে, তো আমরা কি একটু কয়েকদিন কলকাতায় আপনাদের সেটেলমেন্টে একটু রেস্ট করতে পারি? এবার তুমি একটা লোক চেনো না জানো না, সে তোমার সেটেলমেন্টে থাকতে চাইছে, তাকে পারমিশন দেওয়ার আগে তুমি তো ব্যাকগ্রাউন্ডটা একটু খবর নেবে তো। ভদ্রলোক কিছুই খবর নিলেন না, উনি বলে দিলেন হ্যাঁ হ্যাঁ থাকো থাকো কোনো সমস্যা নেই। কৃষ্ণদাস কলকাতায় এলো। সিরাজের কাছে রিপোর্ট কি গেল, স্টেট ট্রেজারির টাকা নিয়ে ফেরার একটা লোককে ইংরেজরা তাদের শহরে গা ঢাকা দেওয়ার সুযোগ করে দিয়েছে। যেটা তারা করেছে, করতে চাইনি, কিন্তু দেখতে তো এরকমই হয়েছে ব্যাপারটা। এবার আরো গোলমাল। তারপর সিরাজ, আর ততদিনে কলকাতায় একটা যুদ্ধ লাগবে লাগবে এরকম একটা ভাব শুরু হয়েছে, ইংরেজরা একটু তৈরি হচ্ছে, সতর্ক থাকছে। সিরাজ একজন মেসেঞ্জারকে পাঠালেন কলকাতায় যে কৃষ্ণদাসকে ইমিডিয়েটলি হ্যান্ড ওভার করো। সেই মেসেঞ্জারে যাওয়ার কথা ফোর্ট উইলিয়ামে রজার ড্রেকের কাছে, যিনি ফোর্ট উইলিয়ামের গভর্নর। রজার ড্রেক তার সঙ্গে দেখাই করলেন না, ঘাট ধরে তাকে কলকাতা থেকে বার করে দিলেন। এবার কি দাঁড়ালো, ফেরার আসামিকে তুমি গা ঢাকা দেওয়ার জায়গা করে দিয়েছো এবং নবাবের মেসেঞ্জারকে তুমি অপমান করে বার করে দিয়েছো শহর থেকে। সিরাজ তো আরো রেগে গেলেন। এর মাঝখানে ইংরেজরা আরো একটি বদমাইশি করেছে। তারা মোগলদের কাছ থেকে পারমিশন পেয়েছিল ওই বছরে একবার 3000 টাকা করে জমা দিতে হবে এবং তার বিনিময়ে আর কোনো কর দিতে হবে না। এবার আমাদের এই যে এখন বোধহয় বন্ধ হয়ে গেছে, তবে ইন্টারস্টেট কমার্সের জন্য ওই ওয়েবিলের মতো জিনিসপত্র হতো না, সেগুলো টাকা দিতে হতো। তো তখনও অন্য একটা ব্যাপার ছিল, মানে তুমি নদীতে মাল নিয়ে যাচ্ছ, তোমায় লোকে আটকাতে পারে এবং তখন তোমায় ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তো এবার দ্য আইডিয়া ইজ, যেহেতু তুমি মোগল শাসকের কাছ থেকে ওই সনদটা পেয়েছো, আগেনস্ট দ্যাট তুমি একটা দস্তক পাচ্ছ, পিস অফ পেপার। তোমায় যদি কেউ চ্যালেঞ্জ করে যে ট্যাক্স দিতে হবে, তুমি এই দস্তকটা দেখিয়ে দেবে, দেখিয়ে দিলেই আর ট্যাক্স দিতে হচ্ছে না, ঠিক আছে। এবার ইংরেজরা ওই দস্তকের কপি মুক্ত হস্তে বিলি করা শুরু করলো চতুর্দিকে, নানান মানুষকে দিয়ে দিচ্ছে, 10 টাকা 20 টাকা এদের ওদের বেচে দিচ্ছে। এবং তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবরই ভীষণ কিপটে, মাইনে খুব কম দিত, কিন্তু যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কাজ করছে তাদের কাছে পারমিশন ছিল যে তারা নিজেরাও ব্যবসা করতে পারে, প্রাইভেট ট্রেড, যেটাকে বলে ইন্টারলোপিং, ঠিক আছে।
যারা নিজেরা প্রাইভেটলি ব্যবসা করছে তারাও ওই দস্তক ব্যবহার করে ট্যাক্সে ফাঁকি দেওয়া শুরু করলো। মোগলরা পারমিশন দিয়েছে টু দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের বলে নিজে তোমরাও করতে পারো। আর তারপরে তো নবাবের লোকজন দেখছে এ কি, ভারতীয় ব্যবসায়ীরা এই দস্তক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাও বলছে আমরা ট্যাক্স দেবো না। তো ইয়ার কি না কি এটা। এবার ওই যে ফোর্টিফিকেশন বাড়ানোর ব্যাপারটা, সেটা একেবারে মানে বারুদে আগুন লাগানোর মতো কাজ করে। কারণ সিরাজ এক প্রস্ত চিঠি লেখেন রজার ড্রেককে যে আমার কাছে খবর এসেছে আপনারা এই সব নতুন ফোর্টিফিকেশন তৈরি করছেন, আপনাদের এটার পারমিশন দেওয়া হয়নি, এটা করার আপনাদের কোনো অধিকার নেই, ইমিডিয়েটলি যা নতুন তৈরি করেছেন সব আপনাদের ভাঙতে হবে। এবার এই চিঠিটা দুদিকে যায়, ইংরেজদের কাছেও যায়, চন্দননগরের ফ্রেঞ্চদের কাছেও যায়। ফ্রেঞ্চরা খুব ডিপ্লোম্যাটিক এবং বুদ্ধিমান। ফ্রেঞ্চরা সিরাজকে রিপ্লাই করে বলে যে না স্যার, আমরা তো নতুন কিছু তৈরি করিনি, আমাদের যে দুর্গটা ছিল ওটা একটু বাজ পড়ে ড্যামেজ হয়ে গেছিল, আমরা ওটা জাস্ট একটু মেরামত করে নিয়েছি। নবাব বলেন আচ্ছা মেরামত করেছে, আচ্ছা তাহলে ঠিক আছে। এই যে ড্রেক ফোর্ট উইলিয়ামের গভর্নর, এ একটা ইডিয়েট। ঠিক যেরকম সিরাজ উদ্ধত অসভ্য, এ হচ্ছে তার এক্স্যাক্ট ব্রিটিশ ভার্সন। তখনকার দিনে তুমি যদি কাউকে চিঠি পাঠাও, সেই চিঠির একটা ডুপ্লিকেট কপি তোমার কাছে থাকার কথা, রাইট? ফস করে রজার ড্রেক রিপ্লাই লিখে দিলেন নবাবকে, তার ডুপ্লিকেট কপি পর্যন্ত রইল না। কাজে আমাদের বিশ্বাস করতে হবে উনি যেটা বলছেন যে আমি লিখেছিলাম। রজার ড্রেক চিঠিতে লিখেছেন যে না, ফোর্টিফিকেশনটা ডাজ নট কনসার্ন ইউ, ওটা আমরা ফ্রেঞ্চদের এগেনস্টে তৈরি করেছি। কারণ ততদিনে ইউরোপে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, উইচ মিনস ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ লাগবে। কিন্তু নবাবকে এটা বলার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তোমার নিজের রাজত্বে তোমার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ক্ষমতা নেই, তাই আমার নিজেকে ব্যবস্থা নিতে হচ্ছে। সাংঘাতিক। এবার এই ধরনের কথা এমন কাউকে বলো না যার 50,000 সেনা আছে। এই চিঠিটা বোধহয় নবাবের কাছে পৌঁছয় যখন উনি জাস্ট এক প্রস্ত যুদ্ধ শেষ করেছেন, নমাজ পড়ছিলেন, নমাজ পড়ে উঠেছেন, চিঠিটা ওর হাতে দেওয়া, আর তাঁবুর মধ্যে উনি চিৎকার করে ওঠেন যে এটা কার এত সাহস যে সে আমার সঙ্গে এইভাবে কথা বলছে, উচিত শিক্ষা দেবো আমি ওদের। ব্যাস, এবার ইংরেজদের তখন বোধহয় টেনে টুনে 1000-1200 লোক হবে, মানে সব লোক লস্কর সমস্ত কিছু নিয়ে। সিরাজ 50,000 লোক নিয়ে কলকাতা আক্রমণ করলেন। 50,000 ভার্সেস 1200 ইজ আ নো কন্টেস্ট। মেরে সবাইকে, আর রজার ড্রেক তার মধ্যে, যিনি এত কিছু সর্বনাশের মূলে যে ড্রেক, সেই ড্রেক যুদ্ধের মাঝখানে নিজের অর্ধেক লোককে ছেড়ে দিয়ে পালিয়ে গেল ইন্টারেস্টিংলি টু ফলতা। ফলতা একটা ডাচ ফোর্ট ছিল যার বাইরে ওরা আশ্রয় নেয়, সেই ডাচ ফোর্টটা এখনো আছে। আছে। ওকে, তুমি যদি গুগল ম্যাপসে ফলতা কেল্লা বলে সার্চ করো তুমি দেখতে পাবে। আচ্ছা, এই ড্রেকের এই সময়ই তো সেই সাংঘাতিক ঘটনা ঘটলো যাকে আমরা অন্ধকূপ হত্যা বলে থাকি। সেটা ঘটে, সিরাজ এলেন, শহর দখল করলেন, দুর্গ দখল করলেন, করে রাত্রির বেলা উনি বোধহয় দুর্গের জাস্ট বাইরে কোন এক সাহেবের বাড়ি, যেটা তখন অক্ষত অবস্থায় ছিল, উনি সেখানে রয়েছেন। এবার এই ইংরেজদের ইউরোপিয়ানদের ইন জেনারেল একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যুদ্ধের মাঝখানে মদ খাওয়া। মানে এটা তুমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা যুদ্ধের ডেসক্রিপশনে পাবে। যুদ্ধ চলছে, কামান চলছে, লোকজনের মুন্ডু উড়ে যাচ্ছে, একজন মাল খেয়ে লাট হয়ে পড়ে আছে আর কি। হ্যাঁ, এবারে যখন শেষমেশ ইংরেজরা বুঝেছিল যে সিরাজ এবার আসছে না, আর আটকানো যাবে না, ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে কেউ একটা কোম্পানি স্টোর্স খুলে দিয়েছে, ব্যাস মদের বোতল ভর্তি, খাও। এবার এটা ঘটছে কিন্তু গরমকাল, তার মধ্যে তুমি এতদিন ধরে যুদ্ধ করেছো, তার উপর তুমি মদ খেয়েছো, মানে ডিহাইড্রেশন আর যা যা হওয়া সম্ভব সমস্ত কিছু তো হয়েইছে। আর আমি ধরে নিচ্ছি যে যুদ্ধ চলাকালীন তারা যে খুব ভালো করে ঠিক মতো খেয়েছিল তা নয়, খালি পেটে মদ খেলে কি হয় তুমিও জানো আমিও জানি। তো এবার কোন এক মাতাল চূড়ামণি ইংরেজ তাদের ইনিশিয়ালি যারা ধরা পড়েছিল তাদের ফোর্টের মাঝখানে একটা জায়গায় জাস্ট আন্ডার গার্ড রাখা হয়েছিল।
তার মধ্যে একজন মাতাল হয়ে সিরাজের একজন গার্ডকে মেরে টেরে দেয়। নবাবের কাছে খবর যে এদের নিয়ে কি করবো, এদের তো সামলানো যাচ্ছে না। এবার সিরাজ দেখলেন এটা একটা দুর্গ মানে তার নিশ্চয়ই একটা মানে প্রিজন আছে। তো উনি তো অত জানেন না, ওর জানার কথাও নয় যে সেটা কত বড়, কতগুলো লোক আছে, কজন ভেতরে ঢুকলে কজন ধরবে, ইত্যাদি ইত্যাদি। মানে সিম্পল সলিউশন, ওরা ওদের বন্দীদের যেখানে রাখে ওদের সেখানে রাখো। এবার এইটা একটা ভারতীয়দের আছে, সেটা হচ্ছে যে টপ লেভেলে একটা অর্ডার দেওয়া হলো, সেটা তার নিচের লেভেল, তার নিচের লেভেল, তার নিচের লেভেল, তার নিচের লেভেল, আস্তে আস্তে আসে একটা মাছিমারা কেরানি টাইপের কারোর হাতে, যে কি যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটা বোঝার চেষ্টাও করে না, জাস্ট যা বলা হয়েছে করে দাও আর ঠেসে দাও সবাইকে ভেতরে। এবারে মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বলেন যে এটা আদৌ হয়নি, ইত্যাদি ইত্যাদি। লাস্ট এটা নিয়ে খুব ডিটেলড যিনি রিসার্চ করেছিলেন তিনি একজন ভারতীয়, তার একটা বই আছে সিরাজউদ্দৌলা ইন দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে উনি একটা খুব ইন্টারেস্টিং টেকনিক ব্যবহার করেছেন ক্যালকুলেট করতে যে কজন লোক গিয়ে থাকতে পারে। উনি বলছেন দেখো, কলকাতায় ইংরেজ কজন ছিল সেটা আমরা জানি, কারণ তার রেকর্ড আছে। যুদ্ধে কজন কবে কবে কোথায় কোথায় মারা যাচ্ছে সেটা আমরা জানি, কারণ ইংরেজরা পুঙ্খানুপুঙ্খ রেকর্ড করেছিল, অমুক দিন এতটা সময় অমুকের গুলি লেগে মারা যান। তো তাহলে রজার ড্রেকের সঙ্গে কজন পালিয়ে গেছে সেটাও আমরা জানি। তো এবার তাহলে আমরা অঙ্ক করার মতো যাই, টোটাল লোক ছিল এত, রজার ড্রেক মাইনাস রজার ড্রেকের সঙ্গে যারা পালালো মাইনাস যারা মারা গেল, গিয়ে উনি বলছেন যে ম্যাক্সিমাম বোধহয় 40-46 জন মতো লোক ছিল, আর তাদের মধ্যে 12-13 জন হয়তো মারা গেছিল। এবার দ্যাট ইজ নট ডিফিকাল্ট টু বিলিভ, বলা হয়তো শতাধিক। হ্যাঁ, 146 জন ঢুকলো, মাত্র 23 জন বেরিয়ে এলো, ইত্যাদি 123 জন মারা গেছিল, হ্যাঁ এরকম একটা কিছু বলা হয়। গ্রোসলি ইনফ্লেটেড নাম্বারস, ঠিক আছে। এবার 12-13 জন যদি মারা যায়, বা 46 জন ঢুকলো 23 জনও মারা গেল, দ্যাট ইজ এ সর্ট অফ অ্যাকসেপ্টেবল ফিগার। কারণ আমি ধরে নিচ্ছি তার মধ্যে বেশ কিছু লোকে হয়তো আহতও ছিল, অনেকে হয়তো ডিহাইড্রেটেড ছিল, ওরম একটা ঘরে বন্ধ করে রাখলে অনেকের হয়তো প্যানিক হতে পারে, তার থেকে হার্ট অ্যাটাক হয়ে মরে যেতে পারে। দিজ আর অল পসিবিলিটিস, ঠিক আছে। কিন্তু 146 জনের ওটা জাস্ট একটা বানানো গল্প, ওটা হতে পারে না। আর এই অন্ধকূপ হত্যাকাণ্ডর ব্যাপারটা যদি কারোর খুব অবিশ্বাস্য লাগে, অবভিয়াসলি মানে ইট পোর্ট্রেজ আস ইন আ ভেরি ব্যাড লাইট, ভারতীয়রা এটা করেছে। দুটো জিনিস মনে রাখার, এক হচ্ছে আমরা যে সময়ের কথা বলছি তখন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ব্রুটাল, মানে আমাদের আজকের সেন্সিবিলিটি দিয়ে সেই সময়কার ঘটনা জাজ করলে চলবে না, তখন এরকমই হতো। দ্বিতীয়, এই অন্ধকূপ হত্যাকাণ্ডর কিন্তু একটা প্রেসিডেন্ট আছে, এরকম এর মতো একটা ঘটনা এর আগে ঘটেছিল, তবে সেটা ইংরেজদের সঙ্গে হয়নি, হয়েছিল পর্তুগিজদের সঙ্গে, আর হয়েছিল চট্টগ্রামে। হিস্ট্রি অফ দ্য পর্তুগিজ ইন ইন্ডিয়া বলে একটা বই আছে, মাল্টিপল ভলিউমস, ওটাতে এটা ডিটেলস আছে, ভয়ানক জিনিসপত্র হয়েছিল। স্থানীয় লোকেরা কোন এক পর্তুগিজ জাহাজের ক্যাপ্টেনের ছেলেকে নিয়ে গিয়ে নাকি নরবলি দিয়ে দিয়েছিল, না কিসব করেছিল টরেছিল, তারপর ভয়ানক তার একটা ফল আউট হয়। তো এসব গল্প আছে, কাজেই এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই যে অন্ধকূপ হত্যাকাণ্ডটা খুব খুব ইউনিক একটা ঘটনা। ইট ওয়াজ ভেরি কমন ফর দ্য টাইম। আচ্ছা, এবার ওই সিরাজ তো এই সব ঘটনা ঘটিয়ে তারপর ফিরে আসছে, এই সময় কি উনি আলীনগর নামকরণ করছেন কলকাতার? আলীনগর নামকরণটা উনি করছেন যেদিন উনি কলকাতা দখল করছেন, সেই রাতটা উনি রয়েছেন। তারপরের দিন ঘোষণা করে দেওয়া হয় যে ইউরোপিয়ান যারা যারা আছে তারা যেন কলকাতা ছেড়ে চলে যায়। 24 ঘন্টা পরে যদি কোনো ইউরোপিয়ানকে কলকাতায় পাওয়া যায় তার নাক আর কান কেটে দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ, এটা ঘোষণা করা হয় এবং শহরের নাম আনুষ্ঠানিকভাবে করে দেওয়া হয় আলীনগর, এবং সিরাজ হুকুম করে যান যে একটা মসজিদ তৈরি করা হবে।
পুরনো ফোর্ট উইলিয়ামের একটা অংশে। আমি আন্দাজ করছি রাফলি আজকের ওই আরবিআই এর ভয়ঙ্কর সোভিয়েত স্টাইল হেডকোয়ার্টার্সটা যেখানে আছে, সম্ভবত ওইখানে মসজিদটা তৈরি হচ্ছিল। সেই মসজিদ কোনোদিনই কমপ্লিট হয়নি। আর তারপর 2 জানুয়ারি 1757 ইংরেজরা যখন এসে কলকাতা দখল করে, তারপর সে মসজিদের যতটুকু তৈরি হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়। তবে আলীনগরের ক্ষেত্রে অনেকের একটা কনফিউশন আছে, এটা অনেকে লিখেওছেন বইতে যে আলীনগর নামটা নাকি দেওয়া হয়েছে আফটার আলীবর্দী খান। দ্যাট ইজ প্রবাবলি নট রাইট। তাহলে সিরাজ শিয়া ছিলেন, আলীনগর নামটা বোধহয় ইমাম আলীর নামে। ইমাম আলীর নামে, আচ্ছা, ওকে। কারণ এই আমরা এখন আলীবর্দীকে আলীবর্দী বলি, সেই সময় তাকে কি আলীবর্দী খান বলা হতো না? মানে স্থানীয় লোকেরা কি তাকে আলীবর্দী খান বলতো? সিরাজ কি তার দাদুকে ওই নাম এইটা একটা নিয়ে আছে। ওকে, এবার সিরাজ তো তারপর ফিরে যাচ্ছেন এবং এর পরবর্তীকালে ক্লাইভ আসছেন। ক্লাইভ আর ওয়াটসন আসছেন মাদ্রাজ থেকে। হ্যাঁ, এবং ক্লাইভ এবং ওয়াটসন মিলে তখন বেসিক্যালি এই কনস্পিরেসিটা তৈরি করতে আরম্ভ করছেন তখন থেকেই, নাকি আমাদের এদিককার লোকজন ওদের বেসিক্যালি প্রপোজাল পাঠাচ্ছে যে এরকম কিছু একটা ঘটানো যায়? আচ্ছা, সো আমার কাছে জিনিসটা পিডিএফ এ রয়েছে, আমি ফোন থেকে পড়ে শোনাচ্ছি এটা। সো দের ইজ আ কালেকশন অফ পেপার্স কল্ড দ্য বেঙ্গল অ্যান্ড মাদ্রাস পেপার্স। হ্যাঁ, বিকট বড় দুটো ভলিউমে, মানে হাজার পাতা প্রায় দুটো ভলিউমে এটা বেরিয়েছিল 1928 সালে, উইচ বেসিক্যালি পাবলিশড আমাদের কলকাতা ফোর্ট উইলিয়াম, মাদ্রাসের ফোর্ট সেন্ট জর্জ, এই দুটো ফোর্টের কোম্পানি যা মিটিং হয়েছিল সমস্ত কিছুর মিনিটস, কোর্ট অফ ডিরেক্টর্স লন্ডনের সঙ্গে যা চিঠি চালাচালি হয়েছিল সেই সমস্ত চিঠি, অ্যান্ড ক্রুশিয়ালি রবার্ট ক্লাইভের 2 বছরের সমস্ত অফিসিয়াল করেসপন্ডেন্স। আরে বাবা! তো রবার্ট ক্লাইভ বিরাট বড় একটা আর্মি নিয়ে বেঙ্গলে এলেন মাদ্রাজ থেকে 15ই ডিসেম্বর 1756। রবার্ট ক্লাইভের লেখা প্রথম চিঠি সিরাজকে লেখা নয়। সিরাজকে লেখা নয়? না, মানিকচাঁদকে লেখা। মানিকচাঁদ কে? মানিকচাঁদ হচ্ছেন সিরাজের একজন সেনাপতি। সিরাজ কলকাতা তার দায়িত্বে রেখে গেছেন। সো মানিকচাঁদ এই মুহূর্তে কলকাতা দখল করে রেখেছেন। 15ই ডিসেম্বর 1756 রবার্ট ক্লাইভ লিখছেন, upon my arrival in these parts from Madras, I was informed that you had shown a great friendship and regard for the English company, for which I write to return you thanks. সন্দেহজনক না? সিরাজউদ্দৌলার সেনাপতি has shown a great friendship and regard for the English company. আচ্ছা, I doubt not, but as you have hitherto professed a desire to serve the company, you will at this time, when their affairs most require it, retain the same disposition in their favor. অর্থাৎ আপনি এর আগে বলেছেন যে আপনি আমাদের হয়ে কাজ করতে চান। আমি আশা করছি যখন আমাদের প্রয়োজন হবে আপনি আমাদের সাহায্য করবেন। এটা উনি সিরাজউদ্দৌলা সেনাপতিকে লিখছেন। মানে তুমি বুঝতে পারছো তো, ভেতর ভেতর কিন্তু অনেক কিছু চলছে। আবার এই মানিকচাঁদের সঙ্গে এই চিঠি লেখার কয়েকদিন পরে ওর যুদ্ধ হয় বজবজে ক্লাইভের সঙ্গে। আচ্ছা, তাতে মানিকচাঁদ মার খেয়ে ফেরত চলে যায়। এবারে মানিকচাঁদের উত্তরে লিখছেন 19শে ডিসেম্বর, your obliging and friendly letter I have received, which has given me the greatest satisfaction. আমি যত এগুলো পড়ি তত আমি অবাক হয়ে যাই, কি হলো, এ তো দুটো অপোজিং পার্টি এত বন্ধুত্ব, মানে প্রায় প্রেমপত্র লেখার মতো, কি হচ্ছে এটা? Your great abilities and dignity I was before well informed of, and I sincerely rejoice to hear of your safe arrival in these parts. You tell me that you have heard of my regard and friendly inclinations for the welfare of the English company. Had there been another man among the English possessed of your qualities, their affairs would never have been in the condition to which they are now reduced. মানে আপনার মতো আরো লোক যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে থাকতো
তাহলে তাদের আজকে এই দুরবস্থা হতো না। এইবারে, your letter has determined me more than ever in the same sentiments and in my desire of serving the company, which I shall continue to do to the utmost of my power. Radha Krishna Mollik, a man of trust, whom I have sent to you, will impart to you some further particulars which I recommend to your attentive consideration, of which you will make such use as will be most agreeable to the interests of the company. রাধাকৃষ্ণ মল্লিক কি বলছেন ক্লাইভকে? তার মানে গোপনে গোপনে এই ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। শুরু তো হয়েই ছিল। এবার মানিক চাঁদের সঙ্গে কিন্তু সিরাজ এই ক্লাইভের চিঠি চালাচালি চলছে। 21শে ডিসেম্বর ক্লাইভ রিপ্লাই করছেন, মানিক চাঁদ 23শে ডিসেম্বর আবার রিপ্লাই করছেন, এইসব চলছে। 8th জানুয়ারি 1757 পলাশির বছর। মনে রাখতে হবে ততদিনে ইংরেজরা কিন্তু কলকাতা দখল করে নিয়েছে, মানিক চাঁদ কিন্তু পালিয়ে গেছে। ক্লাইভ মানিক চাঁদকে চিঠি লিখছেন, It is a long time since I had the pleasure of hearing from you and of learning the news of your health, which has given me great concern. এতদিন আপনার কোনো খবর পাইনি। From the past proceedings, you must be sensible that we are not deficient in courage, nor do we want the strongest incitements to it from the injuries we have received. অর্থাৎ বুঝতেই পারছো আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হচ্ছে না। Your good sense and knowledge will make it unnecessary to observe that what has happened hitherto is very trifling, and that we cannot rest satisfied with the bare walls of Calcutta. We are come hither for satisfaction and redress of our wrongs, and I hope you will continue to show yourself that friend to the English which you have been so long esteemed, in making use of your interest and that of your friends, that we may obtain justice. অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে তুমি নবাবের সঙ্গে কথা বলবে, ঠিক আছে? এবং এই যে ফ্রেন্ডসদের কথা বলা হচ্ছে, তখন এই ফ্রেন্ডসদের গ্রুপ কি তৈরি হয়ে গেছে অলরেডি? Should the Nawab refuse to listen to the terms that we have proposed, it will occasion the utmost trouble in his country and produce a terrible scene of confusion. Nor can it be hurtful to the Nawab himself, for victory depends not on numbers, but the will of Providence. A wise and prudent man, such as you are, should endeavor beforehand to prevent things from coming to such extremities as may induce fresh enemies to rise up against the Nawab, whom the dread of his power now keeps quiet. মানে নবাবের ভয়ে সবাই এখন চুপ করে রয়েছে, কিন্তু উনি যদি আমাদের কথা না শোনেন তাহলে কিন্তু আরো ঝামেলা হবে। এবং মানে এইটার খুব বেশি দিনের মধ্যে তো নয় যে পলাশির প্রান্তরে যুদ্ধের ময়দানে দেখা হলো। 1757 সালে জুন মাসের 23 তারিখ এই যুদ্ধ শুরু হলো। সেই সময় এটা যারা অর্কেস্ট্রেট করেছিলেন, ধরো জগৎ শেঠ ছিলেন তাদের মধ্যে একজন। এই তো 8 তারিখ জগৎ শেঠকে চিঠি লিখছেন, করোম্যান্ডেল কোস্টে যুদ্ধ হয়েছে, মোর টাকার প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সব জগৎ শেঠকে লিখছেন। 14ই জানুয়ারি জগৎ শেঠকে লিখছেন, You are pleased to say that the Nawab listens to what I may recommend, and hope I will exert myself for your good and general benefit of the country. হ্যাঁ, কিন্তু এরা এই ঘটনাগুলো এরা সবাই মিলে এই ষড়যন্ত্রটা করছে কেন? সবাই সিরাজকে সরাতে চায়। বলছিলাম না, সিরাজ খুব একটা জনপ্রিয় ছিলেন না। মানিক চাঁদ কিন্তু এক পিস গোলমাল করে রেখে দিয়েছেন। আচ্ছা, জুন নাগাদ সিরাজ কলকাতা দখল করলেন, ইংরেজরা ফিরে এলো জানুয়ারি, মানে এর মাঝখানের সময়টা মানিক চাঁদ কলকাতার দায়িত্বে রয়েছেন। কলকাতায় কোনো ইংরেজ নেই, ওর রাজত্ব চলছে। এবার ইংরেজরা তো তড়িঘড়ি পালিয়ে গেছিল, যারা ধরা পড়েছিল তাদের মুর্শিদাবাদে বন্দী হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তার মানে কি, তাদের মালপত্র তারা ফেলে গেছে। মালপত্রের মধ্যে ব্যবসার জিনিস, কাপড় টাপড় ইত্যাদি ইত্যাদি। মানিকচাঁদ মনের আনন্দে সেই সমস্ত জিনিস লুট করেছেন, ঠিক আছে? এইবারে যখন কলকাতা দখল হয়ে যাচ্ছে, তারপরে উই ফাইন্ড আ সিরিজ অফ লেটার্স। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মানিকচাঁদকে লেখা হচ্ছে এবং সিরাজউদ্দৌলাকে লেখা হচ্ছে।
মানিকচাঁদকে লেখা হচ্ছে যে আমরা জানি যে আপনি আমাদের জিনিসপত্র লুট করেছেন, হয় ফেরত দিন নাহলে দাম দিন। সিরাজকে লেখা হচ্ছে যে আপনার লোক আমাদের জিনিস লুট করেছে, আপনাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এবার সিরাজের খুব সোজা বক্তব্য যে যে জিনিস আমি নিজে বাজেয়াপ্ত করেছি, যেটা অফিসিয়ালি আমার স্টোরে ঢুকেছে, সেটার জন্য আমি ক্ষতিপূরণ দিতে পারি। মানিকচাঁদ যেটা নিয়েছে সেটা তো আমার স্টোরে ঢোকেনি, সেটা তো মানিকচাঁদের কাছে আছে। তো যে জিনিস আমি নিইনি সেটার ক্ষতিপূরণ আমি দেবো কি করে? এরকম চলছে 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 চলছে, পলাশি হলো, সিরাজ গেলেন, মানিকচাঁদ মীর জাফরের হয়ে কাজ করছিল। তারপরে ক্লাইভের লেখা একটা চিঠি আছে মানিকচাঁদকে, যে আমি জানতে পেরেছি যে তুমি আমাদের লোকের হয়ে যুদ্ধ করেছো। এবং তখন ক্লাইভ বলছেন, ইউ মে পুট ইউর মাইন্ড অ্যাট রেস্ট উইথ রিগার্ডস টু দ্য ক্যালকাটা অ্যাফেয়ার। ও মানে ওটার ব্যাপারে তোমার বিরুদ্ধে আর পুরনো সমস্ত ধার কোনো শোধ হয়ে গেল। প্রসিডিংস হবে না। এটা হচ্ছে এক্স্যাক্টলি এই যে এখন যেটা হচ্ছে, অমুকের এগেনস্টে করাপশনের কেস, তারপরেই সে রুলিং পার্টি জয়েন করলো, বাস ওয়াশিং মেশিন সাফ। তো এক্স্যাক্টলি এক জিনিস। এবং মানে এই যে মির্জাফর তো প্রচন্ড ট্যাক্স দিতে হয়েছিল, এবং বলা হয় সেই সময় থেকেই বেসিক্যালি ট্যাক্স মানে তোমার খাজানা খুলে লিটারালি নৌকোয় করে সমস্ত টাকা নিয়ে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। খাজনাটা কাদের কাদের মধ্যে ভাগ হয়েছিল? পুরোটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিয়ে চলে জাস্ট স্টেট ট্রেজারি খুলে ভেতরে যা আছে নিয়ে চলে যাও। আর যারা কনস্পিরেটর তারা কিছু পেয়েছিল? যারা কনস্পিরেটর তাদের কাছে না, ওই টাকাটা তো তাদের প্রাপ্য নয়। যার যার নিজের কিছু কিছু ইন্টারেস্ট আছে। জগৎ শেঠের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে, সিরাজকে সরাতে চায়, রাজসভায় চড় মেরেছে ইত্যাদি ইত্যাদি, যে গল্পটা তো আছেই। তো এটা ছিল। আরো গোলমাল এই একই মানে অফিসিয়াল কমিউনিকেশনস এর বইটা থেকে পাওয়া যায়। যখন ইংরেজরা ফলতায় লুকিয়েছিল, তখন মানিকচাঁদ বোধহয় বাব্বু সেরেং বলে একজন ছিল, সেরেং মানে মাঝি। তো বাব্বু সেরেংকে মানিকচাঁদ একটা ইন্টারেস্টিং কাজ দিয়েছিলেন। ওকে দুটো জাহাজ দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল যে যে মুহূর্তে তুমি জানতে পারবে যে ইংরেজরা ফলতা থেকে বেরিয়ে কলকাতার দিকে আসছে, খিদিরপুরের দিকে, মাঝগঙ্গায় নিয়ে গিয়ে জাহাজগুলো ডুবিয়ে দেবে। ডুবিয়ে দেবে। আচ্ছা। এবার ওখানে নদীটা এমনিতেই প্রচন্ড সরু, ওইখানে যদি আমি দুটো জাহাজ ডুবিয়ে দিই, নদীর নাব্যতা কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, ইংরেজরা আর এগোতে পারবে না। এইবারে যেটা ক্লাইভের করেসপন্ডেন্সের রেকর্ডে রয়েছে, সেটা হচ্ছে বাবু সেরেং এর লেখা একটা চিঠি। উনি ক্লাইভকে লিখছেন, আচ্ছা, যে স্যার আপনি তো বলেছিলেন যে মানিকচাঁদের কথা মতো কাজ না করলে আপনি ইনাম দেবেন, তা আপনারা তো শহরটা দখল করে নিলেন, দেখলেন আমি তো নৌকোটা ডোবাইনি, তা আমার টাকাটা স্যার। মানে আমি বলছি, পলিটিক্স অ্যান্ড করাপশন হ্যাপেন্স দি এক্স্যাক্ট সেম ওয়ে ইন ইন্ডিয়া। 300 বছরে একটা জিনিস পাল্টায়নি, সব এক। তারপরে আরেকটা ঘটনা আমি তোমায় বলছি, এটা দারুণ একটা বই, পলাশির ষড়যন্ত্র। এবার এটা রজতকান্ত রায়ের লেখা, এটা আলীবর্দীর সময় ঘটছে। মীর জাফর তখন হচ্ছেন বক্সি, বক্সি মানে পেমাস্টার জেনারেল, মাইনেগুলো উনি ডিসপাস করেন, ঠিক আছে। পুনরায় মীর জাফরের বক্সিগিরিতে সৈন্যবাহিনীতে ঘুণ ধরল। কিছুদিন যেতে না যেতেই খ্বাজা আব্দুল হাদি খান নামে ঘোড়সাওয়ারদের এক নিম্নপদস্থ কাবুলি সেনানি নিজের এক দেশওয়ালির সঙ্গে দরবারে হাজির হয়ে সর্বসমক্ষে নবাবের কাছে জাহির করলেন, হুজুর, দেওয়ানের সঙ্গে বক্সি সাজস আছে। সওয়ারদের হাজিরা জ্যাদা দেখিয়ে গাদা গাদা টাকা তছরূপ হচ্ছে। খাতায় যত সওয়ারের নাম উঠেছে আসলে তা সিকিও নেই। সবুত চান তো আমাদের নিজেদের রিসালার হিসেবের খাতাটাই খতিয়ে দেখুন। খালি আমাদের নয়, সবকটা রিসালারই এক হাল। রিসালা মানে হচ্ছে ক্যাভেলরি। এতবার না হয় তো স্রেফ একদিনের জন্য সওয়ার হাজিরার নিকাশ আমাদের হাতে তুলে দিন। শুনে নবাব স্তম্ভিত হয়ে গেলেন। দেওয়ানির কর্মচারীদের ওপর হুকুম করা হলো তারা যেন এই দুই কাবুলির সঙ্গে গিয়ে সব হাজিরার হিসেব তদারক করে। হুকুম শুনে দরবারের প্রত্যেক মানসবদারের আক্কেল গুড়ুম।
2 কাবুলি সত্যান্বেষী দরবারের আমির ওমরাদের কারোর মানমর্যাদা মনসব খেতাব গ্রাহ্য না করে প্রত্যেকের খাতা খুলে দেখিয়ে দিলেন চলছে যা জুয়াচুরি নাহি তার তুলনা। হাজিরা তদারকিতে দেখা গেল যে মানসাবদার মাসে মাসে 1700 ঘোড়সাওয়ারের মাইনে টানছে তার তাবে 70-80 টাকাতেও নেই। খাতায় যাদের 1000 সাওয়ার দেখানো আছে আসলে তারা 100 ঘোড়াও হাজির করতে পারে না। তো এই এক জিনিস তো কন্ট্রাক্টররা এখনো করে। এই কাজটা করতে 200 লেবার লাগবে, তুমি দিলে 200 লেবারের টাকা, কাজ করছে করে 20টা লেবার। তারপর সে ডেডলাইন মিট করতে পারছে না, কাজ স্লো হচ্ছে। কেন হচ্ছে? কারণ যতগুলো লোকের কাজ করার কথা তারা করছে না। এক্স্যাক্ট এক জিনিস। সিরাজ চলে গেলেন, মির্জাফর এলেন এবং বেসিক্যালি পাপেট নবাব হলেন। তিনি কিছুদিন পর সে ভদ্রলোক যে রাজকার্য চালাতে পারছেন না, কারণ মির্জাফর বোধহয় শুধুমাত্র একজন ওই সিপাহ সালার বা সেনাপতি হিসেবে খুব না, আর তার উপর সমস্যাটা হচ্ছে মির্জাফরের উপর তো একটা উৎকট পরিমাণ চাপ দেওয়া হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে আমাদের এত টাকা দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, সেই দিতে হবে, তাই দিতে হবে। কি টাকার গাছ আছে নাকি? টাকা কোত্থেকে পাবে এত? আর তার মধ্যে উনি সর্বক্ষণ নেশায় বুঁদ হয়ে থাকছেন, মানে রাজকার্যে মন নেই এবং রাজকার্যের স্কিলটাও তার নেই। তারপর তার বোধহয় জামাইকে নবাব করা হচ্ছে। তিনি আবার রজতকান্ত রায় লিখছেন মির্জাফর বেসিক্যালি অশিক্ষিত ছিলেন। মানে উনি লিখছেন যে উনি ইজ ফ্রম আ ভেরি মানে বিগ ফ্যামিলি, কিন্তু নিজে শিক্ষিত নন, যেটা তখনকার দিনে উড নট হ্যাভ বিন ভেরি আনইউজুয়াল। আকবরও তো বোধহয় লেখাপড়া জানতেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যুদ্ধ টুদ্ধ খুব ভালো করতে পারতেন বোধহয় মির্জাফর। এবার তার পরবর্তীকালে মীর কাসেমকে নবাব করা হলো। মীর কাসেম নবাব হয়ে কিছুদিনের মধ্যে তিনি আবার ইংরেজদের সঙ্গে যুদ্ধ, মানে যাকেই বসাচ্ছে সেই ঝামেলা করছে আর কি। তো এই সমস্ত কিছুর পর একটা সময় ফাইনালি এবার ওই পাপেট নবাবদেরও সরিয়ে ব্রিটিশদের একদম পুরোপুরি ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা হচ্ছে। এই ফেজ অবধি এই যে ট্রানজিশনটা হলো, মানে সিরাজ, তার আগে আলিবর্দি এবং পরবর্তীকালে এই যে ক্লাইভরা এসে একটা বিরাট ট্রানজিশন করলেন। তোমার কি মনে হয় যদি ব্রিটিশরা দখল না করতো, ভারতবর্ষ এই পুরনো শাসকদের হাতেই থাকতো, তাহলে কি ভারতবর্ষের সমৃদ্ধি, ভারতবর্ষের ধনসম্পত্তি ইত্যাদির যে ভান্ডার, সেগুলো অক্ষুণ্ণ থাকতো এবং মানুষ অনেক বেটার থাকতো? এক্সট্রিমলি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। মানে কি হলে কি হতে পারতো? প্রথমত ইংরেজরা যদি না নিত, ফরাসিরা গ্রাস করে নিত ভারতকে। ততদিনে তারা মানে বেঙ্গলে খুব বেশি কিছু না করতে পারলেও সাউথ ইন্ডিয়াতে তো বাড়বাড়ন্ত ভালোই তাদের হাতে চলে যেত, সেটা আছে। কিন্তু ধরো এবার যদি পুরনো শাসকদের হাতে থাকে, থেকে গেল, কয়েকটা সমস্যা থেকে যাচ্ছে। এক হচ্ছে যে উইচ ইজ মাই প্রবলেম উইথ দ্য হেরিডিটারি সিস্টেম, মানে বাবার পরে ছেলে, ছেলের পরে তার ছেলে, ঠিক আছে? ধরে নেওয়া যাক তোমার বাবা প্রধানমন্ত্রী, তারপরে তুমি প্রধানমন্ত্রী হবে, কিন্তু এটা তো নাই হতে পারে। মানে তোমার বাবার প্রশাসন চালানোর যে ক্ষমতা আছে সেটা তো তোমার নাও থাকতে পারে না। এবার তোমার যদি না থাকে, তুমি তোমার বাবার পরে সিংহাসনে বসবে, তো পুরো জিনিসটাই তো ধসে যাবে, যেটা হেরিডিটারি সিস্টেমে হয়ই। মোগলদের দেখো, ঠিক আছে? এবারে ধরো কোনো রকমের ওয়েস্টার্ন ইন্টারফিয়ারেন্স হচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, ভারতবর্ষের ইতিহাসে বারবার যেটা হয় সেটা হচ্ছে যতবার একটা জোরালো সেন্ট্রাল পাওয়ার কোল্যাপস করে, ততবার যেখানে যে আছে সবাই আমি স্বাধীন বলা শুরু করে দেয়, সবাই বিদ্রোহ করে সবাই স্বাধীন হয়ে গেল। এবারে আমি অনেকদিন আগে একটা বইতে পড়েছিলাম, এটা বোধহয় ইংরেজ যারা ভারতে আসছেন আইসিএস এ কাজ করবেন তাদের জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো, সেখানে লেখা ছিল যে ইন্ডিয়া ইজ নট আ কান্ট্রি ইন দ্য সেম ওয়ে দ্যাট ইংল্যান্ড ইজ। ইন্ডিয়া ইজ মোর লাইক এ কন্টিনেন্ট।
মানে তোমায় যদি ইন্ডিয়ার তুলনা করতে হয় তাহলে ইউরোপের সঙ্গে তুলনা করো, ইউরোপের একটা দেশের সঙ্গে নয়। রাইট। এবার আমাদের যেভাবে আলাদা 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 সব হচ্ছে, we would have probably fractured, সেটা একটা সম্ভাবনা। মানে ব্রিটিশ রাজের হাত ধরে কি ভারতবর্ষ এই একটা পূর্ণ ভারতবর্ষ দেশ, এই যে আইডিয়া অফ ইন্ডিয়া, মানে ইউনাইটেড ইন্ডিয়া হিসেবে আমরা, মানে ফ্র্যাগমেন্টেড কি বলবো, ভূখণ্ড নয়, সব মিলে সংযুক্ত যে একটা বড়সড় দেশ তৈরি হলো, সেটা কি ব্রিটিশদের এই শাসনকালে এবং ব্রিটিশদের ফলে হলো? একটা অন্য জিনিসও আমি বলি, সেটা হচ্ছে আমি যদি একেবারে বামপন্থী পার্সপেক্টিভ থেকে দেখি, যেটা মোগল শাসন ব্যবস্থা, যেটা দ্যাট ইজ আ ফিউডাল সিস্টেম, ঠিক আছে, ধরো সেটা 1756 সেটা কোল্যাপস করলো না, আরো 150 বছর চললো, ঠিক আছে, আলাদা 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 এতগুলো ছোট ছোট রাজত্ব। তারপরে কামস দ্য অক্টোবর রেভলিউশন, কমিউনিজম শুরু হলো রাশিয়ায়, ভারতবর্ষ তখনও সম্পূর্ণভাবে ফিউডাল। তাহলে এটাও কি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে না যে তাহলে ভারতে তখন একটা ক্লাস ওয়ার শুরু হবে টু রিপ্লেস দিস ফিউডাল সিস্টেম উইথ ডেমোক্রেটিক সিস্টেম আর কমিউনিস্ট সিস্টেম? সেটা তো হতেই পারে, হতেই পারে। দ্যাট ওয়াজ আ পসিবিলিটি। এবারে এটা নিয়েও খানিকটা ডিবেট আছে যে ভারত একটা ইউনিট হিসেবে সেটা ইংরেজদের তৈরি করা কিনা, অনেকে অনেক রকম মতামত দিয়েছেন। তবে আমি বলবো যে ইংরেজরা প্রথম এমন শাসক নয় যারা এটা পুরোটাকে একটা ইউনিট বানিয়েছিল। তার আগে অরঙ্গজেব আছেন, অরঙ্গজেবের আগে অশোক আছেন। অশোক, হ্যাঁ ঠিক কথা। এদিকে আফগানিস্তান থেকে ওদিকে বার্মা পর্যন্ত, ওদিকে মানে আসমুদ্র হিমাচল আর কি, হ্যাঁ আসমুদ্র হিমালয়, হ্যাঁ আসমুদ্র হিমালয় পুরোটাই তো একটা ইউনিটে পরিণত হচ্ছে, ইটস বিকামিং ওয়ান এম্পায়ার। তবে এখানে একটা মজার জিনিস আমি বলি, আমরা ইংরেজি কান্ট্রি শব্দটা যখন ব্যবহার করি, আমরা যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে একটা নেশন স্টেট, রাইট? এবার তুমি ভেবে দেখো, এই নেশন স্টেট শব্দটার কোনো ভারতীয় ভাষায় ইকুইভ্যালেন্ট নেই, বাংলাতে নেই। বাংলায় তুমি বলবে রাষ্ট্র, রাষ্ট্র মিন্স স্টেট, রাষ্ট্রযন্ত্র, স্টেট মেশিনারি, ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি দেশ, দেশ শব্দটার অ্যাকচুয়ালি মানে অন্য। আমাদের ভাষায় দেশ মানে প্লেস অফ অরিজিন, তোমার দেশের বাড়ি কোথায়। মুল্ক, মুল্ক কথাটারও মানে তাই, ওয়্যার বাই ইউ বর্ন, তুমি কোথা থেকে এসেছো। কিন্তু এই যে নেশন স্টেট, এই কনসেপ্টটা এতটাই নতুন যে এটার কোনো ভারতীয় ল্যাঙ্গুয়েজে কোনো সিঙ্গল ওয়ার্ড ইকুইভ্যালেন্ট নেই। এই ইন্ডিয়া বিং ওয়ান নেশন স্টেট ইজ আ ভেরি ভেরি নিউ কনসেপ্ট। মানে আমরা যদি ভারতের ইতিহাসের পার্সপেক্টিভে দেখি, থাউজেন্ডস অফ ইয়ার্স, সেখানে এই কনসেপ্টটার বোধহয় 100 বছর হয়নি এখন। আমরা তোমাকে নিয়ে আর একটা পডকাস্টে উল্লেখ পেয়েছি, সেটাতে মীরদা বলছে যে দীপ বেসিক্যালি আমার চেয়েও ভালো গল্প বলে, এবং ওদের টিম থেকে বলা হয়েছে, মানে একজন দর্শক নাকি এটা কমেন্ট করে বলেছেন যে আপনি কেন গল্পটা ন্যারেট করছেন, দীপকে দিয়ে কেন ন্যারেট করাচ্ছেন না। এই জন্য আমি মানুষকে বলি, খাওয়াতে হলে বিরিয়ানি খাওয়ান, বার খাওয়াবেন না। হ্যাঁ, আমি কমেন্টটা দেখেছি, লজ্জার ব্যাপার এটা, মানে এরকম। তবে ওই কমেন্টটা নিয়ে আমার একটা আপত্তির জায়গা আছে। আচ্ছা, মীর এমনি খুব হালকা ভাবেই বলেছিল, তো ইয়ার্কি করেই বলেছিল, কিন্তু এই যে অনেকের একটা ধারণা, আমার সঙ্গে যারা কাজ করেছে অনেকের ধারণা আছে দীপের প্রচুর ল্যাদ, রাইট? মীর বলেছিল যে
দীপের হাফ অ্যান্ড হিস্ট্রির পডকাস্টটা 5 বছর আগে, পডকাস্ট নয় যাই হোক চ্যানেলটা 5 বছর আগে শুরু করা উচিত ছিল। এইখানে হচ্ছে আমার আপত্তিটা, 5 বছর আগে মানে 2021 আমি তখন ফ্রিল্যান্সও করি না, আমি তখন একটা ফুল টাইম চাকরি করি। আচ্ছা, ঠিক আছে, তো আমি দিনে 9 ঘন্টা অফিসও করব, তারপর আমি ফিরে এসে রিসার্চও করব, তারপর আমি ভিডিও বানাবো, সেই ভিডিও আমি এডিটও করব, আর আই এম লিটারালি লাইক আ ওয়ান ম্যান আর্মি। মানে আমি, তুমি চ্যানেলে যা দেখছো সেটা রিসার্চ আমার করা, স্ক্রিপ্ট আমার করা, শুট আমার করা, সাউন্ড আমার করা, এডিট আমার করা, সমস্ত কিছু আমার করা। তুমি সবটা নিজে করো? পুরো নিজে করি, লাইট পর্যন্ত আমার নিজের করা। ঘন্টা লাইট, কিছু লাইট তো নেই, একটা সাইডে ফিল লাইট আছে, সমস্ত কিছু আমি নিজে করি। তো আমি সারাদিন ধরে চাকরি করব, তারপর বাড়ি ফিরে এসে এটাও করব, আমি ঘুমোবো কখন, খাবো কখন, অন্য কিছু করব কখন? এবার এটা মানে অন্য কাউকে বোঝানো খুব ডিফিকাল্ট। ধরো মীরের মতো একজনের, হিজ ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ ইজ ডিফারেন্ট। আচ্ছা, মানে আমার সঙ্গে তুলনা করলে মীরের এটা হচ্ছে মানে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ওকে প্রোডাক্টিভ কিছু একটা করতে হবে। আমার কিন্তু তা নয়, মানে আমি সারাক্ষণ কাজ করে যাব এই জিনিসটার প্রচণ্ডভাবে বিরোধী আমি। আচ্ছা, হ্যাঁ, মানে আমি ফ্রিল্যান্সার হিসেবেও যখন কাজ করি, আমি সকাল 9:30 10টা থেকে কাজ শুরু করব, 6:30 7টা বেজে গেল মানে কাজ শেষ, কম্পিউটার বন্ধ, ল্যাপটপ বন্ধ। কেউ ফোন করলে আমি খুব পোলাইটলি বলবো আগামীকাল আমায় একটা রিমাইন্ডার দেবেন, আমি দেখে নেব। কারণ আমার বক্তব্য হচ্ছে মানে আমার যদি কখনো সিনেমা দেখতে ইচ্ছে করে, বই পড়তে ইচ্ছে করে, গান শুনতে ইচ্ছে করে, এগুলো তো ইম্পর্টেন্ট। তো এগুলো আমি কখন করব? আমি যদি সারাক্ষণ কাজ করে যাই। হ্যাঁ, এবার এগুলো তো আমি করার কথা বলছি, আমার কিছু করতে ইচ্ছে করছে না। আমি 2 ঘন্টা ধরে বসে ডুম স্ক্রোল করব আমি, আমার ইচ্ছে আমি করব। আমি কেন সারাক্ষণ কাজ করতে যাব? এই জিনিসটা লোককে বোঝানো ভীষণ সমস্যা, কারণ এখন কালচারটাই ওরকম হয়ে গেছে। এই যে যারা কর্পোরেট জবস অ্যান্ড অল অফ দ্যাট, এখন যারা চাকরি করছে, পার্টিকুলারলি যাদের একটু কম বয়স, 24-25 বছর বয়স, দে আর ইনটু দিস থিং, ওয়ার্কিং 24 hours a day. দ্যাট ইজ নট নর্মাল অ্যান্ড ইট ইজ নট গুড। সারাক্ষণ তোমার মাথার মধ্যে কাজের চিন্তা চলছে, এটা ঠিক নয়। তারপরে দেখা যাবে এদের প্রচণ্ড কম বয়সে হার্টের সমস্যা শুরু হয়েছে, কোলেস্ট্রলের প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। সমস্ত প্রবলেমের মূলে হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেসটা আসছে কোত্থেকে? স্ট্রেসটা আসছে কারণ তুমি সারাক্ষণ কাজ করে যাচ্ছ। আজই আমার সঙ্গে একজন বন্ধু গাড়িতে আসছিলেন, তো কন্টিনিউয়াসলি কাজের ফোন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি অ্যাপ্রুভালটা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, হ্যাঁ মেল খুলে অ্যাপ্রুভাল পাঠিয়ে। আজ তো রবিবার, এটা কি হচ্ছে? না, ওই একটা অ্যাপ্রুভাল পাঠাতে হবে। মানে আমি যে কোম্পানিতে চাকরি করতাম, সেই কোম্পানিতে অ্যাকচুয়ালি একটা অত্যন্ত কম বয়সী ছেলে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল। অফিসের মাঝখানে তার একটা হার্ট অ্যাটাক হলো। বাই দ্য টাইম হিজ কলিগস রিয়েলাইজ যে কি হচ্ছে, অ্যাম্বুলেন্স ইত্যাদি ইত্যাদি, হি ওয়াজ ডেড। তারপরে দেখা গেল যে সে কি একটা প্রজেক্টের ওপর কাজ করছিল, তার প্রচণ্ড স্ট্রেস, সে লেট নাইট অবধি কাজ করছে। অবভিয়াসলি অতক্ষণ রাত জেগে কাজ করছে মানে ইজ প্রবাবলি ড্রিঙ্কিং ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ হোয়াট লেড টু দ্য হার্ট অ্যাটাক। এবার তারপরে এইচআর থেকে একটা খুব সুন্দর মানে জ্ঞান দিয়ে মেল করা হয়েছিল আর কি, যে এই তোমরা প্লিজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ, সময় খাওয়া দাওয়া করো, গেট এনাফ রেস্ট ইত্যাদি ইত্যাদি। তার উত্তরে একজন একটা মেল করেছিল, গোটা কোম্পানিকে পাঠানো হয়েছে 5,500 লোককে। তার উত্তরে একজন একটা রিপ্লাই টু অল করেছিল, ঝামা ঘষে দিয়েছিল মুখে একেবারে। বলেছিল যে আপনারা ডেলিবারেটলি দুপুরবেলা লাঞ্চ খাওয়ার সময় মিটিং রাখেন, তখন আপনারা আমাদের এসে বলেন যে খাওয়া পরে হবে, আগে ক্লায়েন্টের সঙ্গে কথা বলো। আপনারা রবিবার রাত্রির বেলা আমাদের ফোন করেন, উইকডেজে রাত্রির 11টা 11:30টার সময় ফোন করে বলেন মেল চেক করো, আর আপনারা এখন বলছেন টেক কেয়ার অফ ইয়োর হেলথ। আমাদের হেলথের সমস্যার মূলে কারা রয়েছেন? আপনারা রয়েছেন। তো এই তো হচ্ছে এখন অবস্থা। এবার দেখো, অন আ মোর সিরিয়াস নোট, আমাদের ইন্ডাস্ট্রিতে মানে যারা সঞ্চালক যাদের বলা হয়,
আমাদের ইন্ডাস্ট্রিতে আমি আজ অবধি আমার চোখের সামনে মীরের থেকে বড় স্টার কাউকে হতে দেখিনি, এবং যা এখন অবস্থা দেখছি আমার মনে হয় না দেখবো কাউকে ওই লেভেলে পৌঁছতে। হ্যাঁ, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওর এই যে প্রফেশনাল সাকসেস, ওকে কিন্তু তার একটা মূল্য দিতে হয়েছে। সাকসেস কামস এট আ প্রাইস। লোকে ওর ট্যালেন্ট নিয়ে কথা বলে, দারুণ ট্যালেন্টেড, প্রচন্ড উইটি, আরে শুনে 1 সেকেন্ডের মধ্যে ওরা বানিয়ে বানিয়ে বলে দেবে, অল দ্যাট ইজ গ্রেট। লোকে যেটা দেখতে পায় না সেটা হচ্ছে মীর কি প্রচন্ড অমানুষিক পরিমাণ খেটেছে। দ্যাট ম্যান হ্যাজ ওয়ার্কড 17 hours a day ফর মোর দেন 20 years, এবং ওর কাজের প্রেশারের জন্য ওর শরীর খারাপ হয়ে যাওয়া, ফ্যামিলিকে সময় না দিতে পারা, এই সমস্ত কিছুও তো হয়েছে। এবার আমার বক্তব্যটা হচ্ছে, আই অ্যাম নট উইলিং টু পে দ্যাট প্রাইস। ঠিক আছে, তাতে যদি আমার 5টা বাড়ি 6টা গাড়ি না হয়, 6 মাস অন্তর ইউরোপ বেড়াতে যাওয়া না হয়, তাতে আমার একটা ফোঁটাও অসুবিধে নেই। আমি পুরুলিয়া বেড়াতে চলে যাবো শীতকালে, আইল বি ভেরি হ্যাপি। ঠিক আছে, তার থেকে ভাই আমি একটু কম কাজ করব, একটু কম রোজগার করব, আমি কি অসুবিধাটা কি আছে? আর আমি তো আছি, বাড়ি গাড়ি সব আছে, রবিবার মাংস ভাতও হচ্ছে, ঠিক আছে, তো অত কাজ করে কি হবে? ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এটা তোমার মতো করে আমরা আজকের পর্বটা এখানে শেষ করছি, কারণ পর্বটা লম্বা পর্ব হচ্ছে সেই জন্য কিছুটা, কারণ এই বিষয়টা আলোচনাটা আমাদের বেশ কিছুটা বাকি থেকে গেল। আপনাদেরও তাই মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে, দীপদারও নিশ্চয়ই তাই মনে হচ্ছে। আমি একটা ছোট্ট খোঁচা দিই। হ্যাঁ, তুমি জানো আলিবর্দি খান রোজ সকালে কফি খেতেন? কফি রেকর্ড আছে, নবাব আলিবর্দি খান রোজ সকালে 1 কাপ করে কফি খান। তুমি ভাবো, 1700s মুর্শিদাবাদ, আলিবর্দি খান কফি খাচ্ছেন সকালবেলা। এরপর আর কোনো কথা হতে পারে না। আপনাদের কেমন লাগলো পর্ব একটু লিখে আমাদের জানান, একটু লাইক এবং কমেন্ট করুন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমার একটু সুবিধা হয়, আরও বেটার স্পিকারদের আমরা নিয়ে আসতে পারি। তবে দীপদার সঙ্গে আর একটা এপিসোড আমি অবশ্যই করব, আমি কথাও বলে রেখেছি, সেটা 1757 পর থেকে 1857 অবধি ভারতবর্ষের এই ট্রানজিশন, এবং ডেফিনেটলি সিপাহি মিউটিনি বা সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, সিপাহী বিদ্রোহ নিয়ে কথা হবে, আর তার সঙ্গে সঙ্গে আমার দেশে খিস্তির ইতিহাস বলবো আমি আপনাকে। হেরিটেজ গালাগালি সে তাজমহলের সময় থেকে চলে আসছে, এমন গালাগালি যেটা আজকেও ব্যবহার হয়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের পর্বে।